সালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা এখন ওয়ান শট শুরু করছি উদ্ভিদ সারিতত্ত্বের। আজকে আমরা কোনো ধরনের ঘোষণা ছাড়াই ওয়ান শট শুরু করছি, যে কারণে অনেকেই জানো না। তো তোমাদের যাদের ফ্রেন্ড আছে দ্রুত ফ্রেন্ডদের তোমরা নক দাও, মেনশন করো, তারা লাইভে চলে আসুক, দেন আমরা ক্লাস শুরু করছি। ওকে, সবাই চলে আসো। সো আজকে আমাদের টপিক হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব। এইটা আমরা A to Z যা কিছু আছে সব কিছু কভার করবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি চাই সবাই পরীক্ষায় এই প্রশ্নটা অ্যাটেন্ড করো। ওকে, আমি চাই এটা। তো আমি আস্তে ধীরে কথা বলবো, কারণ চ্যাপ্টারটা অনেক বড় এবং যেগুলো পরীক্ষায় আসবে এগুলো আমি সলভ করব। সো কেউ লাইফ থেকে যাবা না, কষ্ট করে হলেও করো, দেখবা যে তোমার পুরোটাই রিভিশন হয়ে গেছে। ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? কমেন্টে একটু জানাও, সালাম টালাম একটু দাও টিচারকে। মুহিব কমেন্ট আসতেছে? ওরা সব কিছু বুঝতে পারতেছে? বন্ধুরা সবাই চলে আসছো? বাহ। আদাব ভাইয়া কেমন আছেন? বাহ, ফার্স্ট কমেন্ট ডান, ফার্স্ট ইফতারি ডানের মতো। ভেরি গুড। এখন আমরা চলে আসি আমাদের উদ্ভিদ সারিতত্ত্বের সিকিউগুলো আমরা কভার করব। ওকে, এই তোমাদের ক্লাসে আমি যা শেখাবো পরীক্ষায় তাই আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট উপাদান, ফার্স্ট কোশ্চেন। এই এক সমস্যা যে এগুলা লুল প্রশ্ন। হ্যাঁ, পুষ্টি উপাদান কি জিনিস? একটা উদ্ভিদের বৃদ্ধিতে, একটা উদ্ভিদের বৃদ্ধিতে যা যা উপাদান লাগে সবগুলো হচ্ছে পুষ্টি উপাদান। ওকে, কথা মোটামুটি শেষ। তো পুষ্টি উপাদানের মধ্যে কিছু আছে মাইক্রো মিনারেলস, কিছু আছে ম্যাক্রো মিনারেলস। এগুলোর নাম তোমরা লিখবা। তোমরা তো জানো মাইক্রো মিনারেলস এবং ম্যাক্রো মিনারেলসগুলো কোনগুলা। তো ওইটা শেষ। গাজন। সো গাজন টপিকটা ইউজুয়ালি আমরা কখনো পড়ি না, তেমন একটা পড়ার সুযোগ হয় না আর কি। আমরা কাজ করি, আমরা গাজন টপিকটাতে চলে আসি। এখান থেকে কী কী প্রশ্ন আসছে পরীক্ষায় আমি একটু তোমাদের দেখাই। আজকে এই ধরনের একটা প্রশ্নের আমি গ্রুপের মধ্যে আনসার দিছি গাজন থেকে। জাইমোলজি চ্যাপ্টার কি ঠিক আছে মুহিম? এই যে দেখো, এই জায়গাটা অনেকে মিস করে চলে যাও। ফার্মেন্টেশনের আরেক নাম হলো গাজন। ওকে, মানে পচানো আর কি। ঠিক আছে, তো এখানে যেটা হয়, অক্সিজেনের যদি অনুপস্থিতি হয়, তোমরা বলো তো অক্সিজেন যদি না থাকে অবাত শ্বসন হবে না? তোমরা আমাকে বলো তো অবাত শ্বসন হবে কি না? অবাত শ্বসন যদি হয় তাহলে এটিপির পরিমাণ কম হবে না? এটিপি যদি কম হয় তাহলে এটিপির অভাবে কোষ মারা যাবে না, পচে যাবে না? দ্যাট ইজ কল গাজন। তাহলে আরেকবার বলি আমরা, অক্সিজেনের ঘাটতি, তাহলে অবাত শ্বসন। অবাত শ্বসন মানে হলো কম এটিপি। কম এটিপি মানে কোষ আর নিজে চলতে পারতেছে না, কোষ তখন মরে যাবে, পচে যাবে। দ্যাট ইজ কল্ড গাজন বা ফার্মেন্টেশন। ওকে, তাহলে বলো তো মদ তৈরি, অ্যালকোহল তৈরি কোন প্রক্রিয়ায় হয়? গাজন প্রক্রিয়ায় হয়। ঠিক আছে, সো আমরা এখানে চলে আসি। এই যে দেখো, কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতি যদি হয়, এখানে একটা এনজাইম লাগে, জাইমেজ। প্রিয় স্টুডেন্ট দেখো, জাইমেজ আমি একটু দেখাই তোমাদের। এজ মানে এনজাইম না? তাহলে জাইমেজ হচ্ছে একটা এনজাইম। দেখো এখানে জাইম কথাটা আছে না? জাইম কথা আছে কিনা? তার মানে এনজাইম থেকে জাইম চলে আসছে। তাহলে বলো তো গাজন প্রক্রিয়ায় কে জড়িত? জাইমেজ নামক এনজাইম, ঠিক কিনা? তাহলে গাজন প্রক্রিয়াটা আমরা একটা বিশেষ শাখায় আলোচনা করি। জাইমেজ এনজাইম যেহেতু এখানে হয়, একটু খেয়াল করো, গাজনে যেহেতু জাইমেজ এনজাইম ব্যবহার করা হয়, এই জন্য গাজনকে আমরা যে শাখায় আলোচনা করি তার নাম জাইমোলজি। কি নাম বলো তো? জাইমোলজি। তাহলে পরীক্ষায় আসে জাইমোলজি কি জিনিস। তাহলে গাজন বা ফার্মেন্টেশন নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় দ্যাট ইজ কল্ড জাইমোলজি। প্রিয় স্টুডেন্ট, এই প্রক্রিয়ায় যেটা করা হয় দেখো, অ্যালকোহল, মদ এবং পাউরুটি। মোটামুটি পড়া শেষ। ওকে, মোটামুটি পড়া শেষ। তাহলে দেখো গাজন বলতে কি বোঝায় বলো তো? কি হয়? কোষের বাইরে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে অবাত শ্বসন,
অবাত শ্বসন হলে কি হবে বলো তো? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, ল্যাকটিক অ্যাসিড এটা একটু বেশি উৎপন্ন হবে, প্লাস এটিপি কম উৎপন্ন হবে। সো দ্যাট ইজ কল গাজন। এখানে যে এনজাইমটা জড়িত, তার নাম কি ছিল বলো তো? জাইমেজ। তাহলে গাজনে জাইমেজ যেহেতু জড়িত, তাহলে আমরা এই শাখাটাকে কি বলি? জাইমোলজি। তাহলে এখানে প্রশ্ন কি কি আসতে পারে? গাজন আসতে পারে, জাইমোলজি আসতে পারে, আর অবাত শ্বসন কি এটা আসতে পারে, যে অবাত শ্বসন প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হচ্ছে। ডান। এবার চলে আসি উদ্দীপকের পি চিত্র এর গঠন বর্ণনা করো। পি চিত্র, পি মানে, পি কোথায় মুহিম? আচ্ছা, পি মানে পুরো চিত্রটার কথাই বলছে। গঠন বর্ণনা করো। আমি তোমাদের একটু গঠন দেখাই। এর পুরোটাই হচ্ছে পি চিত্র। বলো তো এই জায়গাটার নাম কি? এটি হচ্ছে পত্ররন্ধ্র। বাট এই কোষটার নাম কি? রক্ষী কোষ না? তাহলে রক্ষী কোষ নিয়ে একটু কথা বলবা। তোমরা একটা জিনিস বলো তো, রক্ষী কোষটা কি বন্ধ এবং খোলে কিনা? রক্ষী কোষটা বন্ধ হতে পারে, খুলতে পারে। তাহলে রিয়াকশন করে কিনা? রিয়াকশন যদি করে, তাহলে রক্ষী কোষ কি ধরনের কোষ বলো তো? জীবিত কোষ না? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। রক্ষী কোষ আছে জীবিত কোষ। তাহলে বলো তো জীবিত কোষে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকবে কিনা? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকবে কিনা? এখন প্রশ্ন হলো, রক্ষী কোষ কি সালোক সংশ্লেষণের সাথে জড়িত না? তাহলে তোমাকে কি এখানে অতিরিক্ত করে আরেকটা কথা বলতে হবে না, যেখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে বলো তো রক্ষী কোষে কি সালোক সংশ্লেষণের পরিমাণও অন্যান্য কোষের থেকে বেশি কিনা? ঠিক কিনা? ক্লোরোপ্লাস্ট যেহেতু ওখানে থাকে, সালোক সংশ্লেষণের পরিমাণও বেশি। তাহলে এই ধরনের কথা বলবো। তারপর বলবো পাশের কোষগুলোর নাম হচ্ছে সহকারী কোষ। পাশের কোষগুলোর নাম কি? সহকারী কোষ। সহকারী কোষগুলো অ্যাকচুয়ালি রক্ষী কোষকে পানি দেয় কিংবা পানি টেনে নিয়ে আসে। ওকে, তাহলে রক্ষী কোষের খোলা বন্ধ হওয়াটা তারা নিয়ন্ত্রণ করে। আর একটা জিনিস বলবা, এইটার পেছনে একটা গহ্বর আছে, তার নাম হচ্ছে বায়ু কুঠুরি। ওকে, বায়ু কুঠুরি। তাহলে ওখানে বায়ু জমা থাকে, ওখান থেকে অক্সিজেন বাইর হয়ে আসে, আর এই পাশ থেকে কার্বন ডাইঅক্সাইডের ভেতরে প্রবেশ করে। তো সবার শেষে যে কথাটা, সেটা হলো বলো তো এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্র কয়টা জিনিস নিয়ে জড়িত? প্রস্বেদন নিয়ে জড়িত না? এখানে যদি অনেক ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে এটা কি সালোক সংশ্লেষণ নিয়ে জড়িত না? আরেকটা জিনিস বলো তো, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডে যদি দেওয়া নেওয়া করে, শ্বসনের সাথে জড়িত কিনা? বহিঃশ্বসন, রাইট? তাহলে এটার কাজ কয়টা বলো তো? তিনটা। প্রস্বেদন, যেহেতু ক্লোরোপ্লাস্ট বেশি, তাহলে সালোক সংশ্লেষণ। তিন নম্বর হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করে, তাহলে এটার নাম হচ্ছে শ্বসন। দ্যাট ইজ কল্ড বহিঃশ্বসন। ডান। তাহলে তোমরা এটার কথা বলবা, কথা বলার পর নিজেদের মতো করে লিখবা এটা। লাস্ট কথা, উদ্দীপকের পি চিত্রের এক্স রন্ধ্র খোলা এবং বন্ধ হয় পটাশিয়ামের ভূমিকা বর্ণনা করো। এই যে দেখো, প্রিয় স্টুডেন্ট এখানে চাইছে কি? এটা অ্যাকচুয়ালি আধুনিক মতবাদ। কি মতবাদ মুহিম? আধুনিক মতবাদ। তাহলে এবার আমরা আধুনিক মতবাদটা পড়ব। মুহিম টিফিন বইটা নিয়ে এসো তো দ্রুত। টিফিন বোটানি পাখিওয়ালা সব বইটা আছে, দ্রুত। তাহলে এখন তোমাদের আধুনিক মতবাদ লাগবে। পত্ররন্ধ্র খোলা হয় কিভাবে, আমরা একটু এটা দেখি। ঠিক আছে, তাহলে বলা যাক পত্ররন্ধ্রটা এখন বন্ধ আছে। তোমরা একটু চিন্তা করো, পত্ররন্ধ্রটা এখন বন্ধ আছে, ঠিক আছে? তো পত্ররন্ধ্রটা এখন খুলবে কিভাবে, এটা আমরা দেখবো। পত্ররন্ধ্র খোলা দেন বন্ধ হওয়া, আধুনিক আমরা মতবাদটা দেখবো। তো তোমরা একটু সময় দাও, আমি একটু টিফিন বইটা নিয়ে আসি। ওখানে একটা সহজ উপায় আছে আধুনিক মতবাদটা লেখার, আমি জাস্ট ওইটা একটু দেখবো।
মহিব ডান, বোটানি বোটানি পাইছো? আসো আসো আসো। আচ্ছা, দেখি আমরা কত দূর আগাইতে পারি। এই যে এটা লিখতে হবে, হ্যাঁ, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। তো আমার একটা ছিল যে যেটাতে আমি ইউজুয়ালি করতাম আর কি, তো আমি ওটা তোমাদের একটু দেখাই। তাহলে তোমরা লিখবা হচ্ছে সূর্যালোক, ব্র্যাকেটের মধ্যে লিখবা নীল আলো, ঠিক আছে? যখন সূর্যের আলো পড়ে, বিশেষ করে নীল আলোটা, তাহলে আমরা লিখব হচ্ছে রক্ষী কোষের পটাশিয়াম রিসেপ্টর কে সক্রিয় করে। কি করে? সক্রিয় করে। তাহলে তোমরা বলো তো, পটাশিয়াম রিসেপ্টরগুলো যদি সক্রিয় হয় তাহলে বাইরে থেকে কি এটার মধ্যে পটাশিয়াম প্রবেশ করবে না? বলো তো তোমরা, পটাশিয়াম প্রবেশ করবে কিনা? তাহলে আমরা লিখি রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ, ঠিক কিনা? রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করতেছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা বলো তো কোষের মধ্যে একটা কি পটাশিয়াম বা একটা পজিটিভ আয়ন বাড়লো না? রক্ষী কোষের ভেতরে একটা পটাশিয়াম বা পজিটিভ আয়নের পরিমাণ বাড়লো না? তাহলে একটা কাজ করতে হবে, তার সাথে একটা ক্লোরাইড আয়নও যুক্ত করে দিতে হবে। মানে শুধু পটাশিয়াম প্রবেশ করে তা না, সাথে একটা ক্লোরাইড আয়ন প্রবেশ করবে। তাহলে নেট চার্জ ভেতরে স্টিল নিউট্রাল কিনা? ঠিক কিনা? স্টিল নিউট্রাল। এবং যখন এরা প্রবেশ করে, এই যে পটাশিয়াম যখন বিশেষ করে প্রবেশ করে, তখন কিন্তু কোষ থেকে প্রোটন আয়ন বের হয়ে যায়। সো আমরা এতটুকুই শুধু দেখি, প্রোটনের ব্যাপারটা আমরা এখন না বলি। পটাশিয়াম আয়ন যখন প্রবেশ করে, তাহলে তোমরা আমাকে বলো তো ভেতরে কি লবণের পরিমাণ বাড়তেছে না? পটাশিয়ামের পরিমাণ বাড়তেছে কিনা? তাহলে পটাশিয়াম যদি ভেতরে প্রবেশ করে, তাহলে বাইরে থেকে এর ভেতরে কি পানি প্রবেশ করবে কিনা? তাহলে আমরা লিখবো পানির অন্ত অভিস্রবণ। পানির অন্ত অভিস্রবণ, পানি প্রবেশ করলো। এবার বলো, পানি যদি কোষগুলোর ভেতরে প্রবেশ করে, তাহলে রক্ষী কোষগুলো স্ফীত হবে কিনা? রক্ষী কোষগুলো যদি স্ফীত হয়, তাহলে রক্ষী কোষের একটা দারুণ জিনিস আছে, দেখো আমি তোমাদের বলি। এই দিকটা বেশি প্রসারিত হয়, একটু বাইরের দিকে চলে আসে। ভেতরের দিকটা তুলনামূলক একটু কম কম হচ্ছে, ভেতরের দিকে বাঁকা হয়ে যায়, বুঝছো? তাহলে আমরা লিখব, যদি এই ঘটনাগুলো ঘটে, ভেতরে পানি প্রবেশ করবে, দ্যাট ইজ কল অন্ত অভিস্রবণ। রক্ষী কোষগুলো স্ফীত হবে। রক্ষী কোষগুলো যদি স্ফীত হয়, এই যে দেখো স্ফীত হয়ে গেল, তাহলে ভেতরটা একটু বেঁকে যাবে। এই দেখো এইভাবে স্ফীত হয়ে গেল, তাহলে ভেতরটা একটু বেঁকে যাবে। তাহলে কি পত্ররন্ধ্রটা খুলে গেল কিনা? তাহলে আমরা লিখবো রক্ষী কোষ স্ফীত হয়, পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে দেখছো পত্ররন্ধ্র কিভাবে খোলে আমরা শিখে ফেললাম। এখান থেকে একটা এমসিকিউ আসবে, বলো তো কোন আলো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী? নীল আলো। পরের জিনিসটা, কোন আলোর জন্য পটাশিয়াম রিসেপ্টরগুলো সক্রিয় হয়? নীল আলো। পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন আয়নটি পত্ররন্ধ্র খুলতে বন্ধ হতে সাহায্য করতেছে? পটাশিয়াম আয়ন, রাইট? আয়নের কথা যখন জিজ্ঞেস করে। পত্ররন্ধ্র খুলতেছে কখন? দিনের বেলা। তাহলে দিনের বেলা সূর্যের আলো, নীল আলো। নীল আলো মানে পটাশিয়াম রিসেপ্টরগুলো খুলে দিচ্ছে। কোষের মধ্যে পটাশিয়াম যাচ্ছে, তাহলে কোষের মধ্যে লবণ বাড়তেছে। লবণ বাড়লে কোষের মধ্যে পানি বাড়বে, আর পানি বাড়লে ফুলে যাবে। ফুলে গেলে রক্ষী কোষটা বেঁকে যাবে, বেঁকে গিয়ে পত্ররন্ধ্রটা খুলে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই কিভাবে রক্ষী কোষটা পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। বন্ধ হবার কৌশল। বন্ধুরা দেখো তো এই ভালো করে, রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় না, সূর্যালোক নাই, রাত। তাহলে রাতের বেলা তোমরা আমাকে বলো তো সালোক সংশ্লেষণ বন্ধ কিনা। সালোক সংশ্লেষণ বন্ধ, বন্ধ কিনা। সালোক সংশ্লেষণ যখন বন্ধ হয়ে যায় তখন শুধু কি চলে বলো তো, কোষের মধ্যে 24 ঘন্টা শ্বসন চলে না, এটিপি তৈরির ব্যাপারটা কি সারা রাত চলে কিনা। তাহলে বলো তো কোষের মধ্যে এখন কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তেছে না। ওরা রক্ষী কোষের কথাই চিন্তা করো, তাহলে রক্ষী কোষের ভেতরে কিসের পরিমাণ বাড়তেছে, রক্ষী কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। তোমরা তো জানো শ্বসনের মাধ্যমে অক্সিজেন খরচ হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই জন্য কার্বন ডাই অক্সাইডটা বেড়ে গেল, তাই না। আচ্ছা, তোমরা আমাকে বলো তো কার্বন ডাই অক্সাইডটা অনেক ক্ষতিকারক না, কার্বন ডাই অক্সাইডটা একটা কোষের জন্য ক্ষতিকারক কিনা। তাহলে কোষের জন্য যখন ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয় তখন কোষ করে কি, ওই ক্ষতিকারক পদার্থটাকে ডিল করার জন্য, উদ্ভিদটাকে রক্ষা করার জন্য একটা অ্যাসিড তৈরি করে, দ্যাট ইজ কল্ড অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এই যেমন ধরা যাক যে আমাদের যখন মন খারাপ হয় আমাদের কি চোখে পানি আসে না, চোখ পানি আসার মাধ্যমে কি আমাদের ব্যথা কমে যায়, খারাপ লাগাটা কমে যায়, যায় কি না। তাহলে এবার বলো তো একটা উদ্ভিদের ক্ষেত্রে খারাপ অবস্থা, স্ট্রেস অবস্থা যখন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোষের মধ্যে বাড়তেছে, তাহলে কোষের জন্য খারাপ কিনা। তাহলে তখন রক্ষী কোষের মধ্যে কি তৈরি হবে, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে এটা একটা স্ট্রেস হরমোন, বুঝতে পারছো, এটা একটা স্ট্রেস উপাদান। এইটা করে কি রক্ষী কোষটাকে ভালো রাখার ট্রাই করে সকাল পর্যন্ত, বুঝতে পারছো তোমরা। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়ে গেলে সমস্ত ঘটনা উল্টা হয়, কি হয়ে যায় বলো তো, সমস্ত দিনের ঘটনাগুলো উল্টা হয়। এটা আবার লিখিও না, এই জায়গাটা লিখিও না, ঠিক আছে। দিনের ঘটনা উল্টা মানে কি, এবার পটাশিয়াম বের হয়ে যাবে, পটাশিয়াম যদি বের হয়ে যায় তার সাথে কি ক্লোরাইড আয়নটা বের হবে কিনা, প্লাস ক্লোরাইড দুইটাই তো বের হয়ে যাবে। এবার বলো রক্ষী কোষটা এরকম ছিল মহিব, পটাশিয়ামও বের হয়ে গেল, ক্লোরাইডও বের হয়ে গেল, এই যে পটাশিয়ামের বিনিময়ে কিন্তু ভেতরে তখন প্রোটন আয়ন চলে আসে। তাহলে আমরা এটা লিখতে পারি, সাইডে একটু লিখে দেই, প্রোটন প্রবেশ করে, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস এবার দেখি, অ্যাবসিসিক অ্যাসিড যখন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য, প্রোটন পটাশিয়ামটা বের হয়ে যায়, ক্লোরাইডটা বের হয়ে যায়। তোমরা আমাকে বলো তো এর সাথে কি পানিও বের হবে কিনা, পটাশিয়াম নাই যেখানে পানি সেখানে কেন থাকবে। তাহলে আমরা লিখতে পারি রক্ষী কোষের পানি বের হয়ে যায়, রক্ষী কোষের পানি যদি বের হয়ে যায় আমরা এটাকে কি বলি, বহিঃ অভিস্রবণ ঘটে। কি ঘটে, রক্ষী কোষের বহিঃ অভিস্রবণ ঘটে। এবার বলো তো রক্ষী কোষ কি, রক্ষী কোষ চুপসে যায়, বা এটাকে আমরা বলি শিথিল হয়, চুপসে যায়। তোমরা আমাকে বলো রক্ষী কোষটা যদি চুপসে যায় তাহলে পরের ছবিতে রক্ষী কোষটা এরকম হবে না, পত্ররন্ধ্রটা ক্লোজ হয়ে গেল না, তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা। দিনের বেলা নীল আলো পটাশিয়াম ঢুকাইতেছে, পটাশিয়াম ঢোকা মানে পানি ঢোকা, রক্ষী কোষ স্ফীত হওয়া, ফুলে যাওয়া, দ্যাট মিনস খুলে যাওয়া। রাতের বেলা কি হয়, কার্বন ডাই অক্সাইডের আধিক্য সৃষ্টি হয়, কার্বন ডাই অক্সাইড অ্যাবসিসিক অ্যাসিড তৈরি করে, আর অ্যাবসিসিক অ্যাসিড পুরো ঘটনাটা দিনের উল্টা করে দেয়, পটাশিয়ামকে বাইর করে দেয়, পানিও বাইর হয়ে যায়। পটাশিয়াম পানি বের হয়ে যাওয়া মানে চুপসে যাওয়া, চুপসে গেলে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাওয়া। তোমরা আমাকে বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। অনেক সহজ না, দিস ইজ কল আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। এটার নাম কি, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। তাহলে পরীক্ষায় যদি আসে যে রক্ষী কোষ খোলা এবং বন্ধ হওয়ার কৌশল লিখো, এই আধুনিক মতবাদে লিখতে হবে।
পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রোটন প্রবাহ মতবাদটি লিখো, এটাই লিখতে হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে আধুনিক মতবাদটি লিখো, এটাই লিখতে হবে। তোমরা কি বুঝতে পারছো এটা? তোমরা কি এটা বুঝতে পারছো? ডান। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করে ফেলছি। আমি আরেকবার বলি, পুষ্টি উপাদান মানে পুষ্টি উপাদান যে উপাদানগুলোর জন্য উদ্ভিদের এই ঘটে, দ্যাট ইজ কল পুষ্টি উপাদান। গাজন মানে হচ্ছে ফার্মেন্টেশন, তাহলে এটা অ্যাকচুয়ালি অবাধ শ্বসনের কথাটাই বলতেছে, দ্যাট ইজ কল ফার্মেন্টেশন বা গাজন। উদ্দীপকে পি, পি চিত্র বলতে পুরো চিত্রের গঠন বর্ণনা করতে হবে। এই যে দেখো, এগুলো কিন্তু ক্লোরোপ্লাস্ট ছবি, দেখছো? এই যে এগুলো অতিরিক্ত ক্লোরোপ্লাস্ট থাকে, তা যত বেশি ক্লোরোপ্লাস্ট তত বেশি এখানে সালোক সংশ্লেষণ হয়। শেষ। এরপর যে জিনিসটা জানতে হবে, এটা খোলে বন্ধ হয় কিভাবে, আধুনিক মতবাদ লিখতে হবে। আধুনিক মতবাদের আরেক নাম হলো প্রোটন প্রবাহ মতবাদ। আচ্ছা, তোমাদের এখন যদি আমি প্রশ্ন করি, একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক নেই, দেখো তো পারো কিনা প্রশ্নের উত্তর দিতে। এই প্রশ্নটা উত্তর দিতে পারো কিনা বলো তো? রক্ষী কোষে প্রোটন যদি প্রবেশ করে, প্রোটন প্রবেশ করলে খোলে না বন্ধ হয়, এটা লেখো তো। 2 নম্বর, রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করলে খোলে না বন্ধ হয়, এটা লেখো তো। নীল আলো খোলে না বন্ধ হয়, এটা লেখো তো। 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ বন্ধ হলে রক্ষী কোষ খোলে না বন্ধ হয়। কমেন্টের মধ্যে দ্রুত লেখো, দেখি পারো কিনা। ইনস্ট্যান্ট ফিডব্যাক, দ্রুত। যাও, 2-1 আনসার দাও, দ্রুত আনসার দাও। ভেরি গুড। রক্ষী কোষে প্রোটন প্রবেশ করলে বন্ধ, ক্লোজ, আমরা দেখলাম তখন। পটাশিয়াম প্রবেশ করলে খোলে, নীল আলোর জন্য খোলায়। সালোক সংশ্লেষণ বন্ধ হলে, রাতের বেলার কথা বলতেছে তাই না, তাহলে রাতের বেলা রক্ষী কোষ পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। তো তোমরা এই যে এই প্রশ্নটা থেকে যদি আমি আরেকটু ডিটেইল কথা বলি, তাহলে তোমার আরো কিছু এমসিকিউ হয়ে যায়। তোমরা আমাকে বলো তো, রাত দিন, তোমরা আমাকে বলো তো, দিনের বেলা সালোক সংশ্লেষণ, তাহলে দিনের বেলা প্রচুর পরিমাণে কি গ্লুকোজ তৈরি না? গ্লুকোজ তৈরি না মুহিব? তাহলে গ্লুকোজ কি পানি আকর্ষী না? পানি যদি গ্লুকোজ দ্বারা আকর্ষিত হয়, তাহলে দিনের বেলা রক্ষী কোষগুলো কি হবে বলো তো? রক্ষী কোষ স্ফীত হবে না? তাহলে পত্ররন্ধ্র কি খুলবে না? এই জিনিসটা তোমরা বুঝছো? তাহলে এখানে গ্লুকোজেরও একটা রোল আছে। দিনের বেলা সালোক সংশ্লেষণ, তাহলে গ্লুকোজ তৈরি, গ্লুকোজ কিন্তু পানি আকর্ষী, পানিতে দ্রবণীয়, তাহলে রক্ষী কোষের ভেতরে পানি নিয়ে চলে আসে, আর পানি আনলে কিন্তু অন্তঃবিস্রবণ, অন্তঃবিস্রবণ মানে স্ফীত হয়, স্ফীত হওয়া মানে খুলে যাওয়া, তাই না? এবার চলে আসো রাতের বেলা কি ঘটনা ঘটে দেখো। রাতের বেলা নো সালোক সংশ্লেষণ, তাহলে দিনের বেলা যে গ্লুকোজগুলো তৈরি হয়েছে না, এগুলোকে কিসে পরিণত করবে মুহিব? স্টার্চ তৈরি হবে, রাইট? তাহলে স্টার্চ কি বলতো? পানি বিকর্ষী না? পানি বিকর্ষী হলে কি রক্ষী কোষের ভেতর থেকে পানি বের হয়ে যাবে না? পানির বহিঃবিশ্রবণ, পানি বাইরে চলে যাবে, তাই না? তাহলে চুপসে যাবে না রক্ষী কোষ? চুপসে যাবে। রক্ষী কোষ কি তখন বন্ধ হবে কিনা? বন্ধ হবে। তাহলে দেখো এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে আসতে পারে। স্টার্চের পরিমাণ বাড়লে রক্ষী কোষ খোলে না বন্ধ হয়? বন্ধ হয়, কারণ স্টার্চ রাতের বেলা তৈরি হচ্ছে। 2 নাম্বার, সেটা হলো পানির বহিঃবিশ্রবণ হলে রক্ষী কোষ বন্ধ হয় না খোলে? আবার প্রশ্ন এইভাবে হতে পারে যে সালোক সংশ্লেষণ হলে পানির বহিঃবিশ্রবণ হয় না অন্তঃবিশ্রবণ হয়? সালোক সংশ্লেষণ হলে অন্তঃবিশ্রবণ, না হলে বহিঃবিশ্রবণ। তাহলে প্রশ্ন যেমন কমপ্লেক্স করুক না কেন, প্রশ্নের যেন উত্তর তোমরা দিতে পারো। তাহলে এবার চলে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। মুহিব, প্রচন্ড গরমের দিনে দুপুরে বড় গাছের নিচে কিছুটা শীতল অনুভব করলো রাসেল দিনের বেলা। পরদিন ক্লাসে এর কারণ জানতে চাইল। শিক্ষক জানালেন যে এক প্রকার রন্ধ্রের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বেরিয়ে পরিবেশ শীতল রাখে। বাষ্প যেই বলেছে,
প্রস্বেদন। তার উপর আবার বলেছে দুপুর, কিন্তু একটা সমস্যা আছে, দুপুরবেলা কিন্তু প্রস্বেদন হ্রাস পায়, বুঝছো? তো প্রশ্নের মধ্যে একটু মানে কমপ্লেক্সিটি আছে আর কি। দিনের বেলা প্রস্বেদন হয়, কিন্তু দুপুরের বেলা প্রস্বেদন হ্রাস পায়। আচ্ছা, দিন হিসেবে এটা অন্য চ্যাপ্টারের প্রশ্ন, এটা আমরা পড়তেছি না। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলতে কি বোঝায়? এখন এই প্রশ্নটা একটু দেখতে হবে। দেখো, তোমরা কি ক্রেবস চক্রের নাম শুনছো না? ক্রেবস চক্র তোমরা জানো যে বিভিন্নভাবে ক্রেবস চক্রটা হয়। তো ক্রেবস চক্রে দেখো, এই যে এখানে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, প্রথম উপাদান সাইট্রিক অ্যাসিড। তোমরা কি জানো সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে 3টা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা কি জানো সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিল মূলক থাকে? তাহলে যার 3টা কার্বক্সিল মূলক থাকে, এটা যেহেতু প্রথম উপাদান, এটা কি উপাদান মুহিম? প্রথম স্থায়ী উপাদান। প্রথম স্থায়ী উপাদান। তো ক্রেবস চক্রে প্রথম স্থায়ী উপাদানের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 3 কার্বক্সিল মূলক যুক্ত অ্যাসিড। তাহলে 3 কার্বক্সিল মূলক যুক্ত অ্যাসিডকে আমরা বলি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বলো তো সাইট্রিক অ্যাসিডের নামে কি আমরা এই চক্রটার নাম ক্রেবস চক্রের বদলে এইটার জন্য আমরা কি বলতে পারি না সাইট্রিক অ্যাসিড চক্র বলতে পারি কিনা? এটা যেহেতু 3 কার্বক্সিল মূলক, তাহলে আমরা কি লিখতে পারি না ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, এটাও লিখতে পারি কিনা? তাহলে বলো তো হোয়াই টিসিএ চক্র বলছে এটাকে, টিসিএ সাইকেল কেন বলছে? তাহলে বলবা ক্রেবস চক্রের প্রথম স্থায়ী উপাদানের নাম হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের 3টা কার্বক্সিল মূলক থাকে, এই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলে। যেহেতু প্রথম উপাদানটি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এই জন্য তার নাম অনুসারে ক্রেবস চক্রকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ডান। আচ্ছা, এবার চলে আসো, উদ্দীপকে উল্লেখিত রন্ধ্রের গঠন বর্ণনা করো। রন্ধ্রের গঠনটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, তার মানে এটা কি রিপিট হয়েছে না? উদ্দীপকের চারিতাত্ত্বিক প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের লিখতে হবে যে কেন প্রস্বেদন আমাদের লাভ এবং ক্ষতি। লাভ ক্ষতি কিন্তু দুইটা লিখতে হবে, জীবনে গুরুত্বপূর্ণ দুইটা লিখতে হবে। যে অতিরিক্ত পানি বের করে দেয়, প্রস্বেদনের কারণে কিন্তু লবণও টানা সম্ভব হয়ে যায়। প্রস্বেদনের কারণে আর কি কি সুবিধা হয় এগুলো লিখবা। প্রস্বেদনের কারণে কিন্তু সব জায়গায় পানি পৌঁছায়, এটাও কিন্তু একটা জরুরি জিনিস। বেশি প্রস্বেদন হয়ে গেলে উদ্ভিদ মারা যায়, এটাকে বলা হয় উইল্টিং, এই কথাগুলোও লিখতে হবে। ওকে, তাহলে এইটা আমি লিখলাম না, এটা তোমরা নিজেরাই পারবা। উপকারিতা যোগ অপকারিতা তোমরা দুইটাই লিখবা, গুরুত্বপূর্ণ যেহেতু, তাহলে গুরুত্ব চেয়েছে। আচ্ছা, এখানে চলে আসি, দেখো আরে বাপ রে, এটা কিন্তু টিসিএ সাইকেলটা কিন্তু আবার দিছে, টিসিএ চক্র। আরেকটা নাম কি মুহিম এটার? সাইট্রিক অ্যাসিড চক্র, তাই না? আর এইটার আরেক নাম কি? ক্রেবস চক্র। তার মানে তোমরা কি ধরতে পারতেছো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিভাবে আসতেছে? আচ্ছা, এটিপি এর পূর্ণ রূপ তোমরা লিখতে পারবা, ঠিক আছে? তোমরা কিন্তু অ্যাডেনিন অনেকে লেখো, অ্যাডেনিন ট্রাইফসফেট, এটা কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু লেখা যাবে না, লিখতে হবে অ্যাডেনোসিন। এই দেখো, অ্যাডেনিন কিন্তু ক্ষারক, আর অ্যাডিনোসিন ক্ষারকের সাথে কিন্তু এই যে ওজ মানে শর্করাও আছে, বুঝতে পারছো তোমরা? অ্যাডেনিন শুধু ক্ষারক, তাহলে অ্যাডেনিন ট্রাইফসফেট এটা ভুল কথা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই জায়গায় একটু ভালো করে খেয়াল রাখবা। ওজ বলতে ক্ষারকের সাথে, অ্যাডেনিন ক্ষারকের সাথে একটা কি আছে, শর্করাও আছে, রাইবোজ সুগার আছে, ঠিক আছে? ওজ। নিউক্লিওটাইড বলতে কি বোঝো তোমরা আমাকে বলো তো, হোয়াট ইজ নিউক্লিওটাইড? দেখো, শর্করা প্লাস ক্ষারক, এই দুইটা মিলে হচ্ছে নিউক্লিওসাইড, রাইট? শর্করা প্লাস ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড, দিস ইজ কল নিউক্লিওটাইড। তোমরা কি বলতে পারবা না? আরো সহজ করে নিউক্লিওটাইড, আরো সহজ করে তোমরা বলতে পারো, সেটা হলো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একককে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ,
ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক একককে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে এই তিনটা জিনিস থাকে, শর্করা, ক্ষারক, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, এবার চলে আসো উদ্দীপকের চক্রটিতে উৎপন্ন শক্তির পরিমাণ ছকের মাধ্যমে দেখাও। উদ্দীপকের এইটাতে এখন আমাদের কি করতে হবে, এটিপি কাউন্ট করতে হবে। তাহলে এটিপি কাউন্ট করার জন্য আমি যেটা করবো, তোমাদের সরাসরি ছবিটাই নিয়ে এসে দেখাই। সরাসরি ছবিটা নিয়ে আসি, তারপর আমরা কাউন্ট করি। কি সমস্যা? ঠিক আছে না? কাজ করতেছে না কেন? এই যে আচ্ছা, দেখো বাবারা, এই জিনিসটার দিকে একটু গুরুত্ব দিয়ে দেখো, হ্যাঁ, কারণ এখান থেকে কোশ্চেন আসলে যেন পারা যায়। তোমরা শুধু এই জিনিসটা বলো তো, তোমরা বলো তো একটি, আহা আশ্চর্য, কি মুহিব, সমস্যা কি? সমস্যা কি? তোমরা একটু আমাকে সময় দাও, আমি দেখাইতেছি। কেটে দিবা নাকি? এই যে দেখো, তোমরা আমাকে বলো তো একটা গ্লুকোজে কয়টা কার্বন ছিল? 6টা কার্বন ছিল না? তোমরা আমাকে বলো একটা গ্লুকোজে কয়টা কার্বন ছিল? 6টা কার্বন। গ্লুকোজটা যখন পাইরুভিক অ্যাসিড হয়েছে, তোমরা আমাকে বলো তো পাইরুভিক অ্যাসিডে কয়টা, টোটাল কয়টা কার্বন? 2টা পাইরুভিক অ্যাসিড হয়েছে না মুহেব? গ্লুকোজ থেকে কিন্তু 2টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তাহলে পাইরুভিক অ্যাসিডে কিন্তু 3 কার্বন থাকে, তাহলে 3 দুগুণ 6টা কার্বন থাকে, ঠিক না? এটা তো জানো। পাইরুভিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? অ্যাসিটাইল কুয়ে, ঠিক কিনা? তোমরা কি জানো অ্যাসিটাইল কুয়ে কয় কার্বন? 2 কার্বন। তাহলে এখানে কি দুইটা কার্বন বের হয়ে গেছে না, কার্বন ডাইঅক্সাইড আকারে মাইনাস হয়ে গেছে 2টা। তো তোমরা আমাকে এইটা বলো যে একটা গ্লুকোজ থেকে যদি 2টা পাইরুভিক অ্যাসিড হয়, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা অ্যাসিটাইল কুয়ে উৎপন্ন হবে? 2টা অ্যাসিটাইল কুয়ে উৎপন্ন হবে। তাহলে বলো তো এই চক্রের মধ্যে যা থাকবে সবগুলো কি 2 দ্বারা গুণ হবে না? কারণ একটা অ্যাসিটাইল কুয়ে তৈরি করে একটা চক্র, আরও একটা অ্যাসিটাইল কুয়ে প্রবেশ করে আরেকটা চক্র। তাহলে যা পাবো আমরা সবগুলো কি করব, আমরা 2টা দ্বারা গুণ করব। ওকে, 2 দ্বারা গুণ করব। তাহলে দেখো এই পুরা চক্রে একটু চিন্তা করে দেখো, কিসের কথা বলছো মহিম? এটিপি কাউন্ট করার কথা বলছিল প্রশ্নে। চক্রটিতে উৎপন্ন শক্তির পরিমাণ দেখাও। আচ্ছা, আমি দেখাই। দেখো, শক্তি পরিমাণ দেখানো তো খুবই টাফ। ওকে, দেখো একটা অ্যাসিটাইল কুয়ে যদি ভেতরে প্রবেশ করে, তোমরা একটু দেখো এখানে একটা এনএডিএইচ, এখানে একটা এনএডিএইচ, আর কোথায় মুই, এই দেখো এখানে একটা এনএডিএইচ। তাহলে বলো তো 3বার কি আমরা এনএডিএইচ2 পাইছি না? তাহলে আমি বললাম না 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 2টা অ্যাসিটাইল কুয়ে এটার মধ্যে ঢোকে। তাহলে আমরা এনএডিএইচ2 কয়টা পাচ্ছি? 3 দুগুণ 6টা। এরপর দেখো আমরা এফএডিএইচ2 কাউন্ট করবো। এই যে দেখো এফএডিএইচ2 এখানে একটা দেওয়া আছে, 2 দিয়ে যদি গুণ করি এফএডিএইচ2 হচ্ছে 2টা। এবার যদি এটিপি কাউন্ট করি, তোমরা দেখো তো এটিপি কোথায় কোথায়, এই যে এখানে একটা এটিপি,
আর কোথাও এটিপি আছে উপরে? না, উপরে কোনো নাই, ঢোকার পরে, ওটা চক্রের বাইরে। তাহলে এখানে একটা এটিপি, তাহলে কয় দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। তাহলে আমরা এরকম করতে পারি যে পরিমাণ ছকের মাধ্যমে দেখাও, তো তোমরা পারবা ছকের মাধ্যমে, তবু আমি দিচ্ছি। সেটা হলো NaDH2, মানে এই যে এরকম আর কি। কয়টা ছিল মুহিম? 6টি, তাই না? FADH2 কয়টি? 2টি। ATP কয়টি? 2টি। তাহলে বলো তো, যদি কাউন্ট করো, তো ATP কাউন্ট করতে বলছে, তাহলে এটাকে কি 3 দিয়ে গুণ দিতে হবে না? FADH2 এখানে 2টা, তাহলে এটাকে তো 2 দিয়ে গুণ দিতে হয়, কারণ আমরা জানি NADH2 থেকে 3টি ATP পরিমাণ শক্তি পাওয়া যায়, FADH থেকে 2টি পরিমাণ, এটাতে আমরা 1টি পরিমাণ পাই। তাহলে টোটাল কত হইলো? 3 6 18, 4 2, কত হলো মনে? 18 আর 4 হচ্ছে 22, আর 2 24। তাহলে 24 অণু আমরা ATP পাই এই জায়গা থেকে। দেখছো, 36 অণু ATPর মধ্যে বেশিরভাগ আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে তোমাদের যেন কাউন্টিংয়ের সময় যেন এই জিনিসটা না ভুল হয়। তাহলে 6 2 2, 6 2 2, রাইট? 6 2 2, 318 4 2, ডান। আচ্ছা, লাস্টে চলে আসি। উদ্দীপকে চক্রটিতে উপস্থিতি শ্বসনের দুটি ধরনের মধ্যে তুলনা করো। তার মানে এই জায়গায় কি চেয়েছে? অবাত উপস্থিতি, যেহেতু সবাত, তাহলে তোমাদের এই দুইটা আলোচনা করতে হবে। তুলনামূলক বিশ্লেষণ তোমরা যেটা করবা, সবাত শ্বসনে কার্বন অক্সিজেন উপস্থিত থাকে, অবাত শ্বসনে অক্সিজেন অনুপস্থিত থাকে। সবাত শ্বসনে ধাপগুলো লিখবা, যেখানে এতগুলো ধাপ আছে একবার ETS পর্যন্ত। অবাত শ্বসনে লিখবা যে গ্লাইকোলাইসিসের পরেই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয়। এটাতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটাতে উৎপন্ন হয়, এটাতে উৎপন্ন হয় না। এটাতে সম্পূর্ণ জারণ ঘটে, এটাতে অসম্পূর্ণ পরিমাণ জারণ ঘটে। এই জন্য এটাতে 36 অণু ATP পাই, এটাতে আমরা মাত্র 2 অণু সম্ভবত ATP পাই। ঠিক আছে, এটা কোন কোষের ক্ষেত্রে হয়, এটা কোন কোষের ক্ষেত্রে হয়, এটা তোমরা একটু জাস্ট লিখবা। পার্থক্য ডান, অবাত শ্বসন সবাত শ্বসন ডান। তাহলে আমরা অনেকগুলো টপিক শেষ করছি। দেখো, গাজনটা ইম্পর্টেন্ট, গাজনের জাস্ট আগেই অবাতটা আলাদা করে লিখেছে, অবাতটা ইম্পর্টেন্ট। তাহলে সবাতের ক্ষেত্রে আমরা অলরেডি কিন্তু TCA সাইকেল বা ক্রেবস চক্রটা পড়ে ফেলছি, ক্রেবস চক্র, তাই না মুহিম? আর ওদিকে কিন্তু প্রচ্ছেদন থেকে ইম্পর্টেন্ট জিনিস, প্রচ্ছেদন কি, আধুনিক মতবাদটা ইম্পর্টেন্ট। বুঝছো, প্রচ্ছেদন কি, আধুনিক মতবাদটা ইম্পর্টেন্ট। লবণ পরিশোষণ থেকে আমরা পড়ছি পুষ্টি উপাদান কাকে বলে। তো যাই হোক, এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। 6 কার্বন বিশিষ্ট শর্করা কতগুলি ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট যৌগ অ্যাসিডে পরিণত হয়? দুটি ভিন্ন প্রক্রিয়ায় জারিত হয়। দেখো, 6 কার্বন মানে হচ্ছে গ্লুকোজ, 3 কার্বন মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে যে প্রক্রিয়ায় ধারাবাহিক প্রক্রিয়া, দ্যাট ইজ কল্ড গ্লাইকোলাইসিস। উক্ত জৈব অ্যাসিডটি পাইরুভিক অ্যাসিড, উক্ত জৈব অ্যাসিডটি 2টা ভিন্ন প্রক্রিয়ায়, মানে এটা চাইলে অবাত প্রক্রিয়ায় যেতে পারে, আর এটা চাইলে কিন্তু বিভিন্ন প্রক্রিয়া শেষে, মানে সবাত প্রক্রিয়া শেষেও কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে। তো এইটার কথাই বলছো। তাহলে NADP এর পূর্ণরূপ তোমরা সবাই জানো, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট। এখানেও নট অ্যাডেনিন, অ্যাডিনোসিন। অক্সিজেন বিপ্লব বলতে কি বোঝায়? এই প্রশ্নটার উত্তর কারা দিতে পারো বলো তো, কোন বই থেকে প্রশ্নটা আসছে? অক্সিজেন বিপ্লব বলতে কি বোঝায়? আমি তোমাদের একটু কমেন্ট বক্স চেক করি, দ্রুত প্রশ্নের উত্তর দাও, দ্রুত। অক্সিজেন বিপ্লব বলতে কি বোঝায়? অক্সিজেন বিপ্লব, দেখি আমরা অক্সিজেন বিপ্লব বলে কিছু পাই কিনা।
খাইছে, কি কঠিন প্রশ্ন করছে। অক্সিজেন বিপ্লব, বুঝি নাই। উদ্ভিদ সারিতে তো চলে আসছে, বুঝছি। অক্সিজেন বিপ্লব বলতে কি বোঝায়? এই যে দেখো, আজিবুর স্যারের বইয়ে প্রশ্নটা আছে, দেখছো? 350 কোটি বছর পূর্বে ব্যাকটেরিয়া বিশেষ ধরনের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু করে। ব্যাকটেরিয়া বলে সায়ানো ব্যাকটেরিয়া আর কি, যেগুলো সবুজ ব্যাকটেরিয়া। এই সবুজ ব্যাকটেরিয়াগুলো প্রথম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পানি ব্যবহার করে এবং অক্সিজেন দেওয়া শুরু করে। তখন থেকে বায়ুমণ্ডলে অক্সিজেন জমা হতে শুরু করে, যা অক্সিজেন বিপ্লব নামে পরিচিত। দেখছো, আমি তো এটা খেয়াল করিনি, আমি তো জানি বিষয়টা, বাট এটা যে অক্সিজেন বিপ্লব বলে এটা তো আমি জানতাম না। সো ইটস তালাশ। তোর তালাশ কারা কারা ব্যবহার করো। তাহলে এইটা তোমরা লিখবা, 350 কোটি বছর পূর্বে সায়ানো ব্যাকটেরিয়াগুলো পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন দেওয়া শুরু করে। এটার নামই হচ্ছে অক্সিজেন বিপ্লব। আচ্ছা, উদ্দীপকে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড উৎপন্ন হতে যে এনজাইমগুলো ব্যবহৃত হয় ধারাবাহিকভাবে তার নাম লিখো। তো এইটার আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আমি একটু দেখি তারপর একটা কি আছে। প্রক্রিয়াটিতে উদ্দীপক উল্লেখিত শর্করা হতে উৎপন্ন শক্তির পরিমাণ ভিন্ন হতে পারে। মানে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের শক্তির পরিমাণ তোমাকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, এই প্রসেসে গেলে তো আমরা অতিরিক্ত কিছু শক্তি পাচ্ছি, বাট এই প্রসেসে গেলে আমরা শুধু এটিপি পাচ্ছি, তাও আবার 2 অণু এটিপি। ওকে, এইটাই পার্থক্যটা তোমাকে দেখাইতে হবে। তো আমি প্রথমে চলে আসি গ নম্বর প্রশ্নে। ওকে, গ নম্বর প্রশ্নে চলে আসি। তাহলে আমি এটা বই থেকে দ্রুত যদি পড়াই দিতে পারি তাহলে আমার জন্য ভালো আর কি, তাহলে আমি বাকি প্রশ্নগুলো দ্রুত শেষ করতে পারবো। তাহলে এবার চলে আসো, আমি তোমাদের এনজাইমের নাম শেখাই। কিসের নাম শেখাবো মুহিব? এনজাইমের নাম শেখাবো এদের এবার। তোমরা কি চাও আমি তোমাদের এনজাইমের নামগুলো শেখাই ফেলি? তুমি যদি ধাপগুলো বোঝো কিসের পর কি, তাহলে তোমার পক্ষে এটা পসিবল। এখন তুমি যদি না জানো যে ধাপগুলো কিভাবে মনে রাখতে হয়, তাহলে তাহলে হচ্ছে বায়োলজি হেটার্স ইউটিউব চ্যানেলে দেখবা কমপ্লিট একটা প্লেলিস্ট আমি দিছি এই চ্যাপ্টারের উপরে। ওখানে গিয়ে তুমি কিন্তু তোমার পুরো প্রিপারেশনটা ক্লিয়ার করে নিতে পারবা। বুঝতে পারছো? ওখানে ক্লাসে দেখলে যে কিসের পর কি আসে এটা তুমি বুঝতে পারবা, এবং এনজাইমগুলো কিভাবে লিখতে হয় এটা বুঝতে পারবা। আমি শুধু এনজাইমের নামগুলো তোমাকে শেখাচ্ছি যে কিভাবে শিখতে হয়, আর ধাপগুলো মুখস্থ না করলে কিন্তু এনজাইমের নাম তুমি বলতে পারবা না। বুঝতে পারছো? তাহলে সবার আগে আমরা চলে আসি এনজাইমের নাম কয় ভাবে হয়। দেখো, এনজাইমের নাম প্রথমটা হচ্ছে বিক্রিয়কের নাম অনুসারে। পরেরটা হচ্ছে বিক্রিয়ার ধরন, মানে কি উৎপন্ন করতেছে এইটা, বিক্রিয়ার ধরন অনুসারে। 3 নাম্বারটা হচ্ছে এই যে 1 এবং 2 দেখতে পাচ্ছ, এটার মিলিত রূপ আর কি, যে আমরা দুইটা ধরন একসাথে নামকরণ করতে পারি। তোমরা আমাকে বলো তো, এই যে এখানে একটা প্রথম ধাপে একটা এনজাইম দেওয়া আছে, বলো তো গ্লুকোজ কি 6 কার্বন না? তাই গ্লুকোজের আরো এক নাম আছে না, হেক্সোজ। ওজ মানে শর্করা, হেক্সো মানে হচ্ছে 6 কার্বন, তাহলে 6 কার্বনের শর্করা গ্লুকোজ। এটা তো তোমরা বুঝছো। আরেকটা জিনিস এখানে জাস্ট মনে রাখো, নোট, স্পেশাল নোট, সেটা হলো কোনো জায়গায় যদি এটিপি থাকে, এটিপি রিলেটেড কোনো কর্মকাণ্ড থাকে, চোখ বন্ধ করে সেখানে একটা এনজাইম দিবা, কাইনেজ এনজাইম। কারণ এটিপি মানে হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে? তাহলে এবার বলো তো আমাকে, এই যে এই ধাপটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, তাহলে এখানে যে এনজাইমটা আছে একটু খেয়াল করে দেখো, এখানে কি দুইটা পার্ট আছে না? যে এটিপি ব্যবহার হয়েছে এই জন্য কি কাইনেজ পোর্শনটা আসছে না মুহিব? আর এই হেক্সো কথাটা কোত্থেকে আসছে? বিক্রিয়কের নাম অনুসারে আসছে। তাহলে বলো তো এই অনুযায়ী কি মিললো না? বলো তো এই সূত্র অনুযায়ী কি মিললো কিনা, যে 1, 2 এবং 3 নাম্বার ট্রিক। 3 নাম্বার ট্রিকটাতে দেখো তো, যে আমি বলেছি 1 এবং 2 মিলিতভাবে নামকরণ করা হয় এনজাইমের। তো বলো তো বিক্রিয়কের নামটা এখানে আছে না? দিস ইজ বিক্রিয়ক, বিক্রিয়কের নামটা এখানে আছে। 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার ধরনটা এখানে আছে না মুহিব? এই যে এই বিক্রিয়ার ধরনে দেখো এটিপির ব্যাপার স্যাপার আছে। তাহলে কি
এইটা কোন সূত্র অনুযায়ী হয়েছে বলো তো? এটা হচ্ছে 3 নাম্বার অনুযায়ী, যে 1 এবং 2 দুইটা আমরা ফলো করে করেছি। তোমাদের যাদের বুঝতে অসুবিধা তোমরা আরেকবার দেখো, এই নামটাতে দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়েছে। তো বলো তো উৎপাদের নাম অনুসারে কোনো রুলস আছে এখানে? নাই। উৎপাদের নাম অনুসারে কোনো রুলস আছে না। কিসের নাম অনুসারে আছে? বিক্রিয়কের নাম অনুসারে। তাহলে দেখো তো বিক্রিয়কটার নাম কি? গ্লুকোজ 6 ফসফেট। তো যখন অনেক বড় নাম হয় তখন শেষের নামটা আগে লিখতে হয়, তারপর সামনে আসতে হয়, এটা আবার ছোট করতে হয়। তাহলে দেখো ফসফেটটাকে আমরা ফসফো করছি, গ্লুকোজটাকে আমরা গ্লুকো করছি, ঠিক কিনা? ফসফো গ্লুকো, বলো তো এটা কি? বিক্রিয়কের নাম অনুসারে আমরা এই অংশটা করলাম না? এবার বিক্রিয়ার ধরন অনুসারে দেখো, এই ধরনের বিক্রিয়াতে আইসোমার তৈরি হয়েছে। গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে আইসোমার আর ব্যাক যেহেতু এনজাইম এই জন্য এজ আছে শেষে। তাহলে বলো তো এখানেও কি আমরা 3 নম্বর ফর্মুলা ব্যবহার করছি না? বিক্রিয়কের নাম অনুসার এবং বিক্রিয়ার ধরন অনুসার 3 নম্বর রুলসটা ব্যবহার করেছি কিনা? তোমরা একটু দ্রুত কমেন্টে বলো যে এই জিনিস দুইটা বুঝছো কিনা। কারণ এরপরও 8টা আরো নাম দেখাইতে হবে আমাকে। এই 8টা দেখানোর সময় আমি আরো ক্লিয়ার করে দিতে পারবো। বন্ধুরা বলো দ্রুত। কি কোনো কমেন্ট করে না মহিম? বুঝছি স্যার। আচ্ছা একজন বুঝছে, বাকিরা কেউ বোঝে নাই। আচ্ছা এবার আমরা এই স্টেপটাতে আসি তো, 3 নাম্বার স্টেপটা। এই যে দেখো স্টেপের নাম কিন্তু এখানে দেওয়া আছে মুহিব। এই যে এটার নাম অনুসরণ করতে গিয়ে আমরা প্রথমে এক কাজ করি, বিক্রিয়কের নাম অনুসারে এই যে দেওয়া আছে দেখছো, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এটা তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তাহলে বলো তো বিক্রিয়কের নাম কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। আমি বলেছি লম্বা যখন নাম হয় তাহলে শেষের নামটা আগে, তারপর এইটার নামটা সেটা আবার ছোট করে দেওয়া হয়। তাহলে ফসফো ফ্রুক্টো দিছি না? এখানে কি এই যে এটিপি ব্যবহার হয়েছে কিনা? তাহলে যখনই এটিপি ব্যবহার হয় এটিপি, তখন আমরা কাইনেজ নামটা দিই কিনা? এই দেখো কাইনেজ কথাটা এখানে চলে আসছে। তাহলে তোমাকে যদি এতটুকু দেয় উদ্দীপকের মধ্যে, তুমি কিন্তু খুব ইজিলি তুমি কিন্তু এই নামটা লিখতে পারবা। ভুলেও কিন্তু এদিকে তাকাবা না। সবসময় বিক্রিয়ক এই জায়গায় কি ঘটনা ঘটছে, কোন ধরনের বিক্রিয়া ঘটছে এটা দেখবা, ঠিক আছে? আচ্ছা তারপরেরটাতে চলে আসি। দেখো তো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে কি তৈরি হয়েছে? 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড। অ্যালডিহাইড তৈরি হয়েছে না মহিম? এবং কিটন তৈরি হয়েছে। তোমরা আমাকে বলো তো, আমাদের টার্গেট অ্যাকচুয়ালি অ্যালডিহাইড তৈরি হওয়া। তাহলে বলো তো এখানে কি বিক্রিয়কের নাম আছে এটার মধ্যে? নাই। কিন্তু অ্যালডোলেজ বলা হয়েছে। এজ মানে এনজাইম, অ্যালডোলেজ বলতে বোঝাচ্ছে, অ্যালডো বোঝাচ্ছে অ্যালডিহাইড তৈরি। তাহলে বলো তো এখানে বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া হচ্ছে সেটার উপর নামকরণ হয়েছে না? তার মানে এখানে শুধু কি 2 নম্বর ফর্মুলা ফলো করা হয়েছে না? বিক্রিয়ার ধরন। বলো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? মই এবার এখানে চলে আসি। দেখো এই যে এই জায়গায় উভমুখী বিক্রিয়াটাতে, এটা এসিটন, কিটোন, এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে যে বিক্রিয়াটার যে এনজাইমটা থাকবে, এইটা থেকে এইটা কিংবা এটা থেকে এইটা, এগুলো কি আইসোমার না পরস্পরের দুইজন? তাহলে এখানে যে এনজাইমটা থাকবে তার নাম কি? আইসোমারেজ না? তাহলে এটাকে বিক্রিয়ার ধরন অনুযায়ী, যে এই বিক্রিয়ার ধরন মানে কি, এখানে আইসোমার তৈরি হয়, ওখান থেকে আসছে। তাহলে এটা 2 নম্বর সূত্র ফলো করছে। এবার চলে আসি আমরা এই জায়গায়। তোমরা দেখো এই জায়গায় খুবই টাফ, সেটা হলো এই পোরশনটা হচ্ছে দেখো বিক্রিয়কের নাম অনুসারে আসছে। তাহলে 1 নম্বর রুলস ফলো করছে এখানে। দেখো ফসফোগ্লিসারিলডিহাইড, বিক্রিয়কের নামটা এখানে ব্যবহার করেছে। এই জায়গায় দেখো 2 নম্বর ফর্মুলা ব্যবহার করা হয়েছে, যে এখানে কোন ধরনের বিক্রিয়া হয়েছে। তোমরা একটু দেখো তো, এনএডি ছিল এখানে, এখানে দেখো এনএডির সাথে এইচ যুক্ত হয়েছে না? এইচটা কোত্থেকে আসছে? এর ভেতর থেকে তো এইচটা বের হয়ে আসছে, তাই না? বের হয়ে তো এনএডির সাথে যুক্ত হয়েছে। তাহলে বলো তো এই ধরনের বিক্রিয়াতে হাইড্রোজেন বের হয়ে যায় না? তাহলে ডিহাইড্রোজেনেশন ঘটে না? এই জন্য দেখো বিক্রিয়ার ধরন, এটা একটি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া বা ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। তাহলে এইটা হলো বিক্রিয়কের নাম অনুসারে এই অংশটা হচ্ছে, এই জায়গায় দেখো কি তৈরি হয়েছে মুহিম? হাইড্রোজেন বের হয়েছে। তাহলে বিক্রিয়ার ধরন থেকে। তোমরা এবার এই জায়গা দেখো তো, দেখো বিক্রিয়কের নামটা দেখো, দেখছো এখান থেকে আসছে। দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই দেখো বিক্রিয়কের নাম এখানে দিছে।
এখানে কি এটিপি আছে না, আর এটিপি আসলে কি আসবে মুহিম, কাইনেজ আসবে। সহজ কিনা? তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখানে যে এনজাইমটা দিল কেন এই নামটা আসলো আমি একটু দেখি। তোমরা দেখবে এই এনজাইমটা চাইলেও এখানে দিতে পারবে না। বলো তো এই এনজাইমটা যদি এখানে দিই তাহলে এখানে এটিপি খুঁজতে হবে না? এই এনজাইমটা যদি এখানে দিই তাহলে এই পোরশনের জন্য কি বিক্রিয়ক খুঁজতে হবে না? এখানে এই বিক্রিয়ক আর এই নামটা কি সেম? তাহলে সহজ না? তাহলে আবার এই জায়গায় চলে আসো, সেটা হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রিয় স্টুডেন্ট, 3টা থেকে মিউটেশন হয়ে 2টা হয়। খুব সহজ করে বলি, তোমার হাতে যদি 3টা কার্বন থাকে, একটু খেয়াল করো 3 নাম্বার কার্বনে ফসফেট আছে এইটার, তাহলে এইটার পর তুমি যখন এইটা পাইলা কিছুই হয় নাই, শুধু এই ফসফেটটা আবার 2 নম্বর কার্বনে চলে গেছে, এখানে আর নাই। তো সামান্য মিউটেশন হইল না, সামান্য পরিবর্তন হইল না? তাহলে এই বিক্রিয়াটা কি মিউটেশন ঘটা বিক্রিয়া না? তাহলে শেষে কি মিউটেস কথাটা দিব কি না? আর বিক্রিয়কটা এখানে দিলাম ফসফোগ্লিসারো, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তুমি চাইলে কিন্তু এটাও লিখতে পারো ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেস। তাহলে এখানে যেহেতু মিউটেশন হয় তাহলে বিক্রিয়ার ধরন অনুযায়ী এই জায়গাটা, আর বিক্রিয়কের নাম অনুযায়ী এই জায়গাটা। ঠিক আছে মুহিব, আমরা আরেকটু নিচে আসি, তাহলে শেষ হয়ে যাবে। এই যে বলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তোমরা বলো তো এই বিক্রিয়ার ধরন কি? এখানে ইনল তৈরির প্ল্যান আছে না আমাদের? তোমার যখন প্ল্যান থাকে যে এটা একটা ইনল তৈরির বিক্রিয়া, তাহলে তোমাকে এখানে ইনলেজ লিখতে হবে। তাহলে এটা কি বিক্রিয়ার ধরন অনুযায়ী নাকি বিক্রিয়কের নাম অনুযায়ী মুহিব? বিক্রিয়ার ধরন অনুযায়ী, বিক্রিয়কের নাম তো এটা না, রাইট? তাহলে এই জায়গায় চলে আসি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো তো এই জায়গায় কি এটিপি আছে না? তাহলে এটিপির জন্য কাইনেজ আসছে না? আর পাইরুভিক অ্যাসিড তৈরির বিক্রিয়া এটা হচ্ছে ধরন, এটা কি? এটা হচ্ছে ধরন, এই ধরনের বিক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। বুঝছো? এখানে কিন্তু উৎপাদের নামটা ফলো করা হয়েছে, ইটস ধরন। এটাই একটা জায়গা যেখানে গিয়ে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। তুমি এখানে লিখতে পারো যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ভুল হয়ে যেতে পারে। তো মনে রাখবা শেষেরটাতে আমরা পাইরুভিক অ্যাসিডের নাম দিয়ে দেবো। কারণ এই যে দেখো, সরি 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 এটার নাম অনুযায়ী হয় না, এই যে এটার নাম অনুযায়ী হয়েছে, স্টিল উৎপাদকের নাম অনুযায়ী, সরি বিক্রিয়কের নাম অনুযায়ী হয়েছে। তো তোমরা বলো তো, তোমরা যদি আমার ইউটিউবে ওই ক্লাসটা দেখে আসো যে কীভাবে প্রত্যেকটা স্টেপের পর স্টেপ গেছে, তুমি যদি একবার ক্লাস করো তাহলে কিন্তু এটা পারবা। মনে রাখবো পরীক্ষায় এটা আসবে, 100% মার্ক করে রাখো, 100% মার্ক করে রাখো। ওকে, তাহলে আমরা শিখলাম সেটা হলো 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড উৎপন্ন হতে যে এনজাইমগুলো ব্যবহার হয় তার ধারাবাহিকভাবে নাম লেখো। তাহলে এক এক করে লিখতে হবে, বুঝছো? হেক্সোকাইনেজ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, এইটা আসবে। তারপর ধীরে 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 চলে আসবে। তাহলে কোনোটা উল্টাপাল্টা করা যাবে না, ধারাবাহিকভাবে নাম লিখতে হবে। তাহলে প্রসেসটা আমাকে শিখতে হবে না? তাহলে ওটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে শিখে ফেলবা। এই প্রক্রিয়াটিতে উদ্দীপকে উল্লেখিত শর্করা মানে গ্লুকোজ আর কি, উৎপন্ন শক্তির পরিমাণ ভিন্ন হতে পারে। মানে অ্যাকচুয়ালি গ্লুকোজ থেকে যে সবাত এবং অবাত শোষণ, মনে রাখবা গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইটিএস, বুঝতে পারছো? 36 অণু এটিপি এখানে উৎপন্ন হয়। আর অবাত শ্বসনের ক্ষেত্রে এই ভাষ্যে চলে যায়, ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল। তাহলে বলো তো এই প্রসেসটা অনেক বড় প্রসেস না? এখানে 36 অণু, কোন ধাপে কয় অণু করে উৎপন্ন হচ্ছে এটা শিখতে হবে। হিসাব গণনার জন্য ইউটিউবে ওই প্লে লিস্টে আমার ছোট একটা ভিডিও আছে, ওটাও দেখে নিবা। বাট এই পোর্শনটা একটু ভালো করে খেয়াল রাখবো যে এখানে কত অণু এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? এইটার কথা কিন্তু এখানে বলছে। আচ্ছা, পলাশ বেড়াতে গিয়ে দেখলো জমির উঁচু অংশে আম, নিচু অংশে ধান লাগানো হয়েছে, দুটো উদ্ভিদের কার্বন বিজারণের চক্র আলাদা। তাহলে আমটা হচ্ছে C3, ধান হচ্ছে C4 উদ্ভিদ। সম্ভবত কোনো কারণে ভুল হইতে পারে, একটু দেখবা। সো ইমাস্কুলেশন কিন্তু এই চ্যাপ্টারে পড়া না, এটা অন্য চ্যাপ্টারে পড়া। ভাইরাসকে অসুখী, এটা অন্য চ্যাপ্টারে পড়া। উদ্দীপকে উল্লেখিত প্রথম উদ্ভিদে যে চক্র সম্পন্ন হয় তার রেখ চিত্রের মাধ্যমে দেখো। খাইছে রে। তাহলে C3টা তোমাকে দেখাইতে হবে, দেন C3 এবং C4 এর পার্থক্য তোমাকে দেখাইতে হবে।
প্রথম উদ্ভিদ আম, C3। আচ্ছা আমরা একটু দেখাই, আমরা একটু ট্রাই করি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট। রাইবুলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় রুবিস্কো এনজাইমের কারণে। তাহলে আমরা এনজাইমের নাম লিখতেছি না, হ্যাঁ, শুধু রেক্সিত্র লিখতেছি। অস্থায়ী কিটো অ্যাসিড, তোমরা জানো অস্থায়ী কিটো অ্যাসিড এতটাই অস্থায়ী যে সামান্য পানিতেই সে ভেঙে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, বুঝছো? সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এখান থেকে ওই জায়গাটা যেন আমি পারি। ওকে, রাইবুলোজ 1,5 বিসফসফেট থেকে অস্থায়ী কিটো অ্যাসিড, দেন হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে মুহিব, খবর আছে আজকে। দেখি আমি কোনো সহজ উপায় তোমাদের জন্য করে দিতে পারি কিনা, যেটা দ্বারা তোমাদের সহজে মনে থাকবে। লিখে তো দিলেই হইলো, বইয়ে তো আসছিলই, তারপরেও কেন তোমরা। রুবি, রুবির অস্থায়ী পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন যারা ও রুবির অস্থায়ী পোস্ট গ্রাজুয়েশন, আমার মনে হচ্ছে তুমি যদি একটুকু পড়তে পারো তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। যারা ও রুবির অস্থায়ী পোস্ট গ্রাজুয়েশন, এটা খুবই সহজ। এটা হচ্ছে ওই তোমরা যে গ্লাইকোলাইসিস পড়ো না, গ্লাইকোলাইসিসের শুধু উল্টা ধাপ এটা। ঠিক আছে, গ্লাইকোলাইসিসের এই যেটা হচ্ছে উল্টা ধাপ। আমি আরেকবার দেখাই। যারা ও রুবির অস্থায়ী পোস্ট গ্রাজুয়েশন, যা জাইলুলোজ 5-ফসফেট, একটু উপরে আসো, রাইবুলোজ, যারা রাইবুলোজ 5-ফসফেট, তারপর একটা কি রুবি, যেহেতু RU, রাইবুলোজ BP, তাহলে 20-ফসফেট, রাইবুলোজ 1,5 20-ফসফেট। যারা ও রুবির, এই দেখো RUBP, যারা ও রুবির অস্থায়ী মানে অস্থায়ী কিটো অ্যাসিড, পোস্ট গ্রাজুয়েশন মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, PG। সো দ্যাট ইজ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর মনে আছে না যে গ্লুকোজ থেকে উল্টা দিকে যাও, গ্লুকোজ, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপরে যে অ্যালডোলেজের মাধ্যমে হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড এবং এসিটোন 3-ফসফেট। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্লাইকোলাইসিসের উল্টা, গ্লাইকোলাইসিসের উল্টা। তাহলে তোমাকে শুধু এই জায়গাটা মনে রাখতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। যারা রুবির অস্থায়ী পোস্ট গ্রাজুয়েশন, জাইলুলোজ 5-ফসফেট, রাইবুলোজ 5-ফসফেট, রুবি RUB মানে 20-ফসফেটের কথা বলতেছে। তাহলে রাইবুলোজ 1,5 বিসফসফেট, অস্থায়ী পোস্ট গ্রাজুয়েশন, অস্থায়ী কিটো অ্যাসিড, পোস্ট গ্রাজুয়েশন মানে হচ্ছে PG, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটা হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, পরেরটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই জায়গাটা হচ্ছে গ্লাইকোলাইসিসের উল্টা। ডান মুহিব, শেষ। তাহলে বলো তো এখানে কি কি ছিল? ফাইভ ফসফেট, দেন হচ্ছে রাইবুলোজ 5-ফসফেট। আর সো যারা ও রুবি ডান। এরপরে কি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে ওই যে ওই দুইটা, একটা লিড, একদিকে হচ্ছে অ্যাসিটোন, তারপর কি ফ্রুক্টোজ 1,6, ফ্রুক্টোজ 6, ফ্রুক্টোজ 1, গ্লুকোজ।
ঠিক আছে, ডান। উদ্দীপকের উদ্ভিদদ্বয় সম্পন্ন চক্র দুটির মধ্যে আলোচনা করো। মনে রাখবা C3 এবং C4 চক্রের কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো মনে রাখবা C4 চক্রের সব কিছুই বেশি বেশি, সরি কম কম। 3 মানে কম না মুহিব, কম কম। আর C4 চক্রে কিন্তু সব কিছুই বেশি বেশি। তাহলে আমরা এবার চলে আসি বই থেকে আমরা এটা দেখে নিতে পারবো। পার্থক্য চলে আসি C3 এবং C4। উদ্ভিদের পার্থক্য চাইছে নাকি হচ্ছে চক্রের পার্থক্য চাইছে মুহিম? উদ্ভিদদ্বয়ে চক্র দুটির পার্থক্য, এটা খুবই সহজ। হ্যাঁ, এইটার প্রথম স্থায়ী উপাদান কি? ওই যে পোস্ট গ্রাজুয়েশন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 এর হচ্ছে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? ওটার নাম কি ছিল? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, রাইট? ওয়া, ওই যে গল্পটার কথা মনে আছে? এইটাতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হচ্ছে কি? রুবিস্কো। আর এইটাতে কি? এটা তোমরা দেখবা। ওকে, চক্র দুটো আর কি কি পার্থক্য হতে পারে? আচ্ছা, আমরা একটু চক্রটার কাছে চলে আসি। এই যে একটা কেলভিন চক্র, একটা হ্যাসো-স্ল্যাক চক্র। একটা মেজোফিল কোষে ঘটে আর একটা মেজোফিল বান্ডলসির 2 কোষে ঘটে, C4টা আর কি, রাইট? ফটো রেসপিরেশন এটাতে আমরা না যাই। এটাতে হচ্ছে প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা হচ্ছে রুবি, মনে আছে তো? আর এটাতে কিন্তু পেপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মনে আছে? আমি পাপা পেপার গল্পটা যেটা আমি বলছিলাম, ওরা যদি ইউটিউবে গিয়ে আমার ক্লাসটা করতো, এই লেকচার প্লেলিস্টটা করতো, তাদেরকে কখনো আর এটা ভাবতে হতো না। এটা হচ্ছে এনজাইম, দিস ইজ কল্ড রুবিস্কো। আর এটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক কার্বক্সিলেস। অনলি কার্বক্সিলেস লিখলেও চলে আর কি, শেষ। এটাতে 3 কার্বনের যৌগ প্রথম উৎপন্ন, এটাতে 4 কার্বনের, এই জন্য এটাকে বলা হয় C4, এটাকে বলা হচ্ছে C3। ডান। ক্লোরোপ্লাস্ট দেখো, কেলভিন চক্র যেহেতু মেসোফিল কোষে ঘটে, তাহলে একই ধরনের ক্লোরোপ্লাস্ট। এটাতে যেহেতু 2 ধরনের কোষে এই চক্রটা ঘটে, তাহলে এখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট জড়িত। আর একটা জিনিস তোমাদের কি মনে আছে? C3 হলে কম টেম্পারেচারে এটা ভালো চলে, C4 মানে বেশি, তাহলে এটা বেশি টেম্পারেচারে ভালো চলে, রাইট? তাহলে এই জায়গা পর্যন্ত ডান। একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এটা কিন্তু আসবে পরীক্ষায়, টেম্পারেচার, আদর্শ তাপমাত্রা কত। ঠিক আছে, মনে রাখবা শুধু এইটাই উল্টা, এই লাস্টেরটা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটাই শুধু উল্টা। দেখো 3 বলতে আমরা কি বুঝিয়েছিলাম? 3 বলতে আমরা বুঝিয়েছিলাম যে কম, 4 বলতে আমরা বুঝিয়েছিলাম বেশি। কিন্তু দেখো এখানে কম, এখানে বেশি, এটা মানলো। এবং আরও একটা পার্থক্য আছে, সেই পার্থক্য তো গেলেও বুঝবা, যে এটা হচ্ছে কম মানে শীত প্রধান অঞ্চলে ভালো হয়, এটা যেহেতু বেশি তাপমাত্রায় ভালো চলে, এটা গ্রীষ্ম প্রধান অঞ্চলে বেশি ভালো হয়, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আছে। তো এইটাতে দেখো 1 ধরনের কোষ, C4 মানে যেহেতু বেশি, 2 ধরনের কোষ জড়িত এখানে, তাই না? এই ব্যাপারগুলো তো এখানে আছে। কিন্তু লাস্ট যে জিনিসটা দেখো, যেটা জানতে হবে, সেটা হলো কেলভিন চক্র। C3 হলেও এখানে কার্বন ডাইঅক্সাইডটা শুধু বেশি লাগে, পার্টস পার মিলিয়ন, 50 পার্টস পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড লাগে। আর ওইটাতে দেখো C4 মানে আমরা বলছিলাম বেশি, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে শুধু কম। দেখো 0.10 ppm লাগে কার্বন ডাইঅক্সাইড। তার লাস্টেরটা শুধু উল্টা, বাট বাকি সবগুলাতে যে জিনিসটা, সেটা হলো C4 মানে বেশি বেশি, 2 ধরনের কোষ লাগে, 2 ধরনের ক্লোরোপ্লাস্ট লাগে, বেশি বেশি টেম্পারেচারে ভালো চলে। এটাতে 1 ধরনের কোষ, 1 ধরনের ক্লোরোপ্লাস্ট, কম কম টেম্পারেচারে ভালো চলে, তাহলে কম কম। C3 সবই কম, শুধু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে উল্টা। এগুলো তো এক ক্লাসে পড়ানোর বিষয় না, তারপরে তোমরা যেহেতু পড়ছো, আমি আমার মতো করে কথা বলতেছি। স্টোমাটা কি? পত্ররন্ধ্র, তোমরা সবাই জানো এটা। রক্ষীকোষ নিয়ন্ত্রিত একটা রন্ধ্র, যে পথে প্রস্বেদন সম্পন্ন হয় এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডে যাতায়াত ঘটে, দ্যাট ইজ কল্ড পত্ররন্ধ্র। লিমিটিং ফ্যাক্টর এখানে দেখতে হবে। আর উদ্দীপক উৎপন্ন গ্যাসের উৎস ব্যাখ্যা করো। কোন গ্যাসের কথা বলতেছে এখানে? পানি, সূর্যালোক, জীব, ই।
দ্যাট মিন্স অক্সিজেন কথা বলতেছেন এখানে মুহিম, সূর্যালোকের কারণে অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে এখানে অক্সিজেন গ্যাসের উৎস লাগবে। এইটা কিন্তু একটা জায়গা আছে, এই যে এইটা আর এইটা, এই দুইটাই আমি তোমাদের দেখাচ্ছি, অনেকে এই জায়গাটা দেখো না। লাস্টেরটা হচ্ছে ই এবং এফ, জীবে সংঘটিত প্রক্রিয়ার তুলনা করো। আচ্ছা ই, এবার দেখো এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এটা শ্বসন, তাই না? তাহলে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য তোমাদের লিখতে হবে। সালোক সংশ্লেষণে কি কি লাগতেছে, কি কি লাগতেছে, শ্বসনে কি কি লাগতেছে। সালোক সংশ্লেষণ দিনে চলে, শ্বসন হচ্ছে 24 ঘন্টা চলে। শ্বসনে এটিপি উৎপন্ন হয়, সালোক সংশ্লেষণেও এটিপি উৎপন্ন হয়। ওকে, সালোক সংশ্লেষণের সময় পানি ভাঙে, পানির সালোক বিভাজন ঘটে, কিন্তু শ্বসনে পানি উৎপন্ন হয়। বুঝতে পারছো? সালোক সংশ্লেষণে উদ্ভিদের কোথায় ঘটে বলো তো? উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ঘটে, কিন্তু শ্বসন কোথায় ঘটে বলো তো? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটে, তাই না? তো সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্যটা আমরা করে ফেললাম। লাস্ট এখন এই দুইটা দেখবো, লিমিটিং ফ্যাক্টর কি আর হচ্ছে উৎপন্ন গ্যাসের মানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হওয়ার উৎস ব্যাখ্যা করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকেই যেটা মিস করে যায়, তো তবুও আমি দেখাই। এখানে আছে, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম খুব পড়তাম, বারবার মজা লাগতো আমার এটা। হিল বিক্রিয়া, ভ্যানোনিল আর একটা রুবেন কামেন। দেখো এই হিল বিক্রিয়াটা লিখতে হবে, বুঝতে পারছো? তোমরা দেখো কার্বন ডাইঅক্সাইডের বদলে একটা অজৈব জারক ব্যবহার করতেছে, অজৈব জারক, কার্বন ডাইঅক্সাইড কিন্তু নাই। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইড না থাকাতেও যদি অক্সিজেন উৎপন্ন হয়, তার মানে অক্সিজেনের উৎস আসলে কি পানি না? কার্বন ডাইঅক্সাইড নাই কিন্তু অক্সিজেন ঠিকই উৎপন্ন হচ্ছে, পানি। সো দ্যাট ইজ কল হিল বিক্রিয়া। আবার দেখো ভ্যানোনিল একটা বিক্রিয়া করছে, সেটা হলো দেখো সালফার ব্যাকটেরিয়া, এটা হাইড্রোজেন সালফাইড, খেয়াল করে দেখো H2O নাই, H2S আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এবার দেখো অক্সিজেন আছে নাই। তাহলে অক্সিজেন তখনই থাকতো যদি এখানে পানি থাকতো, তাই না মুহিম? তাহলে এটাও একটা প্রমাণ যে অক্সিজেন পানি সরাই দিছি, অক্সিজেন নাই। তাহলে বলো তো অক্সিজেনের উৎস আসলে কি পানি? পানি থাকলে অক্সিজেন পাইতাম আমরা। কার্বন ডাইঅক্সাইড থাকা সত্ত্বেও যেহেতু অক্সিজেন আসে নাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের উৎস না। প্রশ্ন একটু নিচে আসি, একটু দেখো তো, এই জায়গায় করছে কি, পানির অক্সিজেনটাকে এরা, পানির যে অক্সিজেন আছে সেটাকে এরা হচ্ছে তেজস্ক্রিয় ব্যবহার করছে, যেটা হচ্ছে রুবেন কামেন বিক্রিয়ায়। কার্বন ডাই অক্সাইডের দেখো অক্সিজেনটা কিন্তু তেজস্ক্রিয় না। তাহলে তোমরা আমাকে বলো তো, যে আমরা অক্সিজেনটা পেলাম শ্বাস প্রশ্বাসের জন্য, এই জায়গায় দেখছো তেজস্ক্রিয় অক্সিজেন, তাহলে কি এই অক্সিজেনের উৎস কি কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন? তেজস্ক্রিয় অক্সিজেনের উৎস হচ্ছে তেজস্ক্রিয় পানির অক্সিজেন, তাই না? তাহলে বলো তো পানি থেকে কি অ্যাকচুয়াল অক্সিজেন উৎপন্ন হয় কিনা? তাহলে তোমাদের এই তিনটা বিক্রিয়ার নাম লিখতে হবে, হিল বিক্রিয়া, ভ্যানোনিল বিক্রিয়া এবং রুবেন কামেন বিক্রিয়া। সো এইটাই অ্যাকচুয়ালি অক্সিজেনের উৎস শনাক্তকরণের বিক্রিয়া, এই তিনটা খুবই সিরিয়াসলি এই তিনটা লিখবা, ঠিক আছে? এবার চলে আসে আমরা রেট লিমিটিং ফ্যাক্টরে। রেট লিমিটিং ফ্যাক্টরটা এই যে এই জায়গায় আছে, এটা খুবই সহজ জিনিস, এটা পড়ানোর ইচ্ছা করতেছে না, নিজেরাই তোমরা পড়তে পারবা। সেটা হলো তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইড, এই তিনটার উপরে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণটা নির্ভর করে। তো কোনো কারণে তাপমাত্রার কম বেশি যদি হয়, সালোক সংশ্লেষণের পরিমাণও এফেক্ট হবে। আলোর তীব্রতার যদি কম বেশি হয়, তাহলে সালোক সংশ্লেষণেও কি এফেক্ট হবে, রাইট? কার্বন ডাইঅক্সাইড ইস্যুটা যদি কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বাড়া কমা হয়, তাহলেও কিন্তু সালোক সংশ্লেষণটা এফেক্ট হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়াইলে তুমি সালোক সংশ্লেষণ ভালো পাবা, বুঝছো? ধীরে ধীরে বাড়াইতেছো, সালোক সংশ্লেষণ বাড়তেছে, কিন্তু হঠাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর গিয়ে দেখবা যে এত বাড়াইতেছো, সালোক সংশ্লেষণ বাড়তেছে না। সো কেমিস্ট্রির বিষয় এগুলা। সো তোমরা এই তিনটা এমসিকিউ এর জন্য পড়বা, তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এগুলো অ্যাকচুয়ালি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমি একটা লিমিটিং ফ্যাক্টর এখানে দেখাই, দেখো সালোক সংশ্লেষণের হার নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক,
অর্থাৎ ফ্যাক্টরটা তুমি যখন বাড়াবা তখন কি হবে, সালোক সংশ্লেষণের হার বাড়বে। কিন্তু একটা অপটিমাম পর্যায়ে গেলে যতই তুমি বাড়াও সালোক সংশ্লেষণটা কি হয়ে যায়, বন্ধ পর্যন্ত হয়ে গেছে, দেখছো? তো এই যে এখানে সেটা দেওয়া আছে, দেখো 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি, বুঝছো? তাহলে 30 থেকে 35 এটা অ্যাকচুয়ালি অপটিমাম টেম্পারেচার ফর সালোক সংশ্লেষণ। তাহলে বলো তো একটু যদি কম থাকতো, বাড়াইতে বাড়াইতে যখন 30-এর দিকে যাইতেছো সালোক সংশ্লেষণ কি বাড়তো না? বাড়তো কি না? তখন 30-35-এর মধ্যে আসতো, সালোক সংশ্লেষণ তখন সবচেয়ে বেশি হইতো। তাহলে এই জিনিসটা জানতে হবে, এমসিকিউটা পরীক্ষায় আসবে। তাহলে অপটিমাম শেষ, দেখো 0 থেকে যতই বাড়াবা সালোক সংশ্লেষণ বাড়তে থাকে, 30-35-এ ম্যাক্সিমাম তোমাকে দিবে। বাট 35-এর পর যখন বাড়ানো শুরু করবা তখন কিন্তু সালোক সংশ্লেষণের হার হঠাৎ কমে যায়, বুঝতে পারছো? তাহলে এখানে তাপমাত্রা হলো একটা লিমিটিং ফ্যাক্টর। তাপমাত্রা কমা বাড়া সালোক সংশ্লেষণটাকে লিমিট করে দেয়, বাড়াইলে দিবে, আরও বেশি বাড়াইলে কমাই দেবে। তাহলে টেম্পারেচার এখানে একটা লিমিটিং ফ্যাক্টর। তো এইভাবে কিন্তু টেম্পারেচারের সাথে সাথে আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইড বিষয়টা আছে। তোমরা রিডিং পড়ে নেবা, রিডিং পড়লে হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, এটা তোমরা সবাই পারবা। কেউ নাই লাইভে, দেখছো? সো ই এবং এফ এটা তোমরা পারবা, ই এবং এফ এর কথা আমি বলেছি। আর কোনো কোশ্চেন নাই মুহিম? কোশ্চেন নাই। এবার আমরা এমসিকিউতে চলে আসি। এমসিকিউ খুব দ্রুত আমরা সলভ করতে পারবো। এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা অনেকগুলো সিকিউ ইনশাল্লাহ শিখে ফেলবো। বলো নিচের কোন উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়? ওকে, এটা আসতে পারে, ক্রাঞ্চ অ্যানাটমি কি জিনিস? বান্ডল শীতকে ঘিরে মেজোফিল টিস্যুর, ঠিক আছে মুহিব, আমি একটা ছবি দেখাই এদেরকে। ক্রাঞ্চ অ্যানাটমি অনেকে পড়ে না। এই যে দেখো এখানে একটা লাইন দেওয়া আছে, ক্রাঞ্চ অ্যানাটমি কি জিনিস আমি এটা ব্যাখ্যা করছি, ছবি দেখাচ্ছি। ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ হচ্ছে একজনের নাম, অ্যানাটমি মানে হচ্ছে বিন্যাস, কিভাবে আছে। তো একজন একটা বিন্যাস আবিষ্কার করছে। দেখো C4 উদ্ভিদের ঘিরে বান্ডল শীতের চারদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্টযুক্ত মেসোফিল টিস্যুর বিশেষ বলয় থাকে, তাকে হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি বলা হয়। আমি তোমাদের এটা শেখাইতেছি, এটা আসলে কি জিনিস দেখো। বলো তো মুহিব, পাতার এটা যদি এপিডার্মিস হয়, পাতার উপরের ত্বক, পাতার এটা কি নিচের ত্বক না? এই যে এটা আছে পাতার নিচের তলে, তাহলে বলো তো এটা জাইলেম এবং এটা ফ্লোয়েম না? তাহলে জাইলেম এবং ফ্লোয়েম মানে কি ভাস্কুলার বান্ডল না? তাহলে বান্ডলের চারপাশে যে সেলগুলো থাকবে, তোমরা আমাকে বলো তো এগুলো কি বান্ডলের আবরণ কোষ না? তাহলে বলো তো ভেতরের গুলো যদি ভাস্কুলার বান্ডল হয়, তাহলে এই কোষগুলো, এই যে এই কোষগুলো, এগুলোর নাম কি বান্ডল শীত না? বান্ডল শীত মানে বান্ডলের আবরণ, ঠিক কি না? পাতায় কিন্তু যে ভাস্কুলার বান্ডল থাকে, সেই ভাস্কুলার বান্ডলের চারপাশে কিছু কোষ থাকে, এই কোষগুলোকে বলা হয় বান্ডল শীত কোষ। কি? বান্ডল শীত কোষ, ভাস্কুলার বান্ডলের চারপাশে। প্রিয় স্টুডেন্ট, তোমরা এবার বলো তো আমাকে, আর এই জায়গায় যে কোষগুলো থাকে এগুলোর নাম কি? এগুলোর নাম কি? মেজোফিল কোষ না? তাহলে এই কোষগুলোর নাম হচ্ছে মেজোফিল কোষ, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হলো বান্ডল শীত কোষকে ঘিরে এই যে মেজোফিল, এই মেজোফিল, এই মেজোফিল, এই মেজোফিল, এগুলোর নামই হচ্ছে মেজোফিল কোষ। তাহলে এই বিশেষ গঠনটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ আবিষ্কারক, অ্যানাটমি মানে হচ্ছে বিন্যাস, এই বিন্যাসটার কথাই বলছে। সেটা হলো পাতায় বান্ডল শীতকে ঘিরে মেজোফিল টিস্যু থাকে, বান্ডল শীতকে ঘিরে মেজোফিল টিস্যু থাকে, দ্যাট ইজ কল্ড ক্রাঞ্চ অ্যানাটমি। প্রিয় স্টুডেন্ট, একটা দারুণ ব্যাপার আছে, তোমরা কি জানো যখন টেম্পারেচার অনেক বাড়ে, টেম্পারেচার যখন অনেক বাড়ে, তো এই কোষগুলোর কিন্তু C3 গুলো বন্ধ হয়ে যায়, বুঝছো? C3 চক্র কিন্তু যেগুলোতে ঘটে, এগুলোতে C3 চক্র ঘটে। টেম্পারেচার যখন অনেক বাড়ে তখন এই C3 চক্রগুলো যে প্রবলেমটাতে পড়ে সেটা হলো টেম্পারেচার বাড়ার সাথে সাথে, রোদ বাড়ার সাথে সাথে এই যে এটা ক্লোজ হয়ে যায়। এটা জিনিস চিন্তা করো,
রোদ বাড়ার সাথে সাথে, তীব্র রোদ বাড়ার সাথে সাথে কিন্তু প্রশোধন বন্ধ হয়ে যায়। তাহলে এটা বন্ধ হবে না মহিম? এটা যদি বন্ধ হয় রোদ বাড়ার সাথে সাথে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে, তাহলে এগুলোতে কি কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে না? কার্বন ডাইঅক্সাইড তো বাইরে থেকে আসতো। রোদ বাড়ার সাথে সাথে এটা বন্ধ, এটা বন্ধ হলে এদের কি কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দেবে না? কার্বন ডাইঅক্সাইডের যদি ঘাটতি দেখা দেয়, C3 চক্র গ্যাস চলবে এখানে? কম কার্বন ডাইঅক্সাইডে C3 চক্র চলে না, 50 লাগে, বেশি কার্বন ডাইঅক্সাইড লাগে। তখন C3 চক্রগুলো কোথায় যায় জানো? C3 চক্রগুলো এই যে এগুলার C3 চক্রগুলোতে তখন গ্লুকোজ তৈরি হয়। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বান্ডল শীত কোষগুলো অ্যাকচুয়ালি কম, মানে অধিক তাপমাত্রাতেও এই বান্ডল শীতগুলো C3 চক্র চালিয়ে নিতে পারে। অধিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের যে ঘাটতি দেখা দিচ্ছে সেগুলোতে কিন্তু এই মেজোফিল কোষগুলো C3 চালাইতে পারে না। সো ক্রাঞ্চ অ্যানাটমির আলোচনাটা কিন্তু এই জন্যই আসছে যে আচ্ছা, মেজোফিলের পাশে তো বান্ডল শীত, আমরা তো কাছাকাছি, তাহলে যখন খুব খারাপ অবস্থা হবে তখন এখানকারগুলো শিফট করবে এখানে, এখানকার C3 গুলো শিফট করবে এই জায়গায়। সো এই জিনিসটা নিয়ে এখানে জাস্ট কথা বলা হয়েছে। তো ক্রাঞ্চ অ্যানাটমি নিয়ে আবার সেম কথা, তুমি যদি আমার প্লান্ট ফিজিওলজি চ্যাপ্টারটা পড়ো তাহলে এগুলো নিয়ে আমি ডিটেল কথা বলছি ওখানে। কনসেপ্টও ক্লিয়ার হবেই, সিকিউ হবে, MCQ হবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো প্রিয় স্টুডেন্ট দেখো, যখন এই যে বান্ডল শীত মেজোফিলের কথা চলে আসে তখন ক্রাঞ্চ অ্যানাটমি আসে। আর ক্রাঞ্চ অ্যানাটমি মানে হচ্ছে C4। তোমরা কি জানো C4 উদ্ভিদগুলোর নাম কি? আমি এইভাবে মনে রাখি, আম্মু, গিনি, ভূত। কিভাবে মনে রাখবো মহিম? আম্মু, গিনি, ভূত। আতে হচ্ছে আখ, মুতে হচ্ছে মুথা ঘাস। বলো তো এখানে আখ এবং মুথা ঘাস আছে? গিনি ঘাস, এখানে কোনো গিনি ঘাস আছে? ভূতে ভুট্টা আছে? এই যে ভুট্টা হচ্ছে আনসার। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি যখনই বলে C4 এর কথা বলে, C4 মানে হলো এগুলা, আর এগুলা মানে হচ্ছে ভুট্টা। রক্ষী কোষের উপস্থিতি নিজের কোথায় লক্ষ্য করা যায়? দেখো, গ্রন্থিরোম না, মূল লোম মাটির নিচে থাকে, এখানে তো পত্ররন্ধ্র থাকবে না। কাণ্ডরোম না, থাকবে না। এই পানি পত্ররন্ধ্রে কিন্তু রক্ষী কোষ পাওয়া যায়, বুঝছো? পানি পত্ররন্ধ্রে দেখো, পানি পত্ররন্ধ্রে কিন্তু যে রক্ষী কোষ পাওয়া যায় এটা কিন্তু নন ফাংশনাল বা মৃত রক্ষী কোষ, মৃত বা নন ফাংশনাল রক্ষী কোষ, কার্যকর নহে, নন ফাংশনাল রক্ষী কোষ। ঠিক আছে? তো অনেকেই কিন্তু পত্ররন্ধ্রের জায়গায় পানি পত্ররন্ধ্র দেখছো, দেখে কনফিউজড হয় না। গ্লাইকোলাইসিসের বিক্রিয়া সমূহ কোথায় সম্পন্ন হয়? গ্লাইকোলাইসিসের বিক্রিয়া সাইটোপ্লাজমে। তাহলে ইটস এ সেল, একটু দেখো ভালো করে, ইটস এ মাইটোকন্ড্রিয়া, তাই না? তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি, দিস ইজ কল্ড গ্লাইকোলাইসিস। তাহলে এটা কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। তাহলে পাইরুভিক অ্যাসিডের পরে যতগুলো বিক্রিয়া রইল সবগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়। ঠিক আছে? তাহলে ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। এসিটাইল কোয়ে সৃষ্টি কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। ইটিএস কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। পারবা না? সো দিস ইজ সাইটোপ্লাজম। ডিসের কোন আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? মনে আছে? তখন কিন্তু আমি নীল আলোর কথা বলেছিলাম মহিম, ক্লাস শুরু করছিলাম এটা দিয়ে। তাহলে ব্লু পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। ক্রাঞ্চ অ্যানাটমি নিজের কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? দেখছো, প্রশ্নটা কিন্তু আমি এখনই সলভ করে আসলাম। ক্রাঞ্চ অ্যানাটমি মানে C4 উদ্ভিদ। আবার দেখো প্রশ্নটা চলে আসছে, ক্রাঞ্চ অ্যানাটমি মানে কিন্তু C4, আর C4 আসলে আম্মু, গিনি, ভূত, এগুলো হচ্ছে উদাহরণ। তো যে কোনো প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা। সো উত্তর কি? C4। বায়োলজিক্যাল কয়েন কাকে বলা হয়? এটা মনে হয় না তোমাকে পড়াইতে হবে, মানে যেটা যে কোনো মোমেন্টে তুমি খরচ করতে পারবা, দ্যাট ইজ কল কয়েন, এটিপি। নিচের কোনটি ম্যাক্রো উপাদান? মনে আছে তো ম্যাক্রো মৌলগুলো আমরা কিভাবে মনে রাখি? মনে নাই তোমাদের? MGK ক্যাফে ফর নাইস সপস, ইটস নট জিঙ্ক, আয়রনটা চলে গেছে, ইটস নাইট্রোজেন, নাইস সপস। এটা কি নাইট্রোজেন না? বলো তো, ম্যাক্রো উপাদান। কমেন্টে উত্তর দাও, অনেকক্ষণ ধরে আমি কথা বলতেছি।
বাপরে বাপ, এতগুলো স্টুডেন্ট লাইভ করতেছে। আমি যদি বলি যে আমি একটা ব্রেকের পরে চলে আসবো, আর কাউরে পাওয়া যাবে না। এই বলো নিচের কোনটি ম্যাক্রো উপাদান? 33 মিনিট আগে লাস্ট কমেন্ট। নো কমেন্ট এট অল। থ্যাংক ইউ, গুড, ভেরি গুড। নাইট্রোজেন, আমি মন চাইতেছে আমি একা একাই পড়াই। পত্ররন্ধ্র খুলতে যাই না, আয়নের কথা বলছে বলতো। নীল আলো পটাশিয়াম রিসেপ্টরগুলো ওপেন করে দিছে না? তাহলে একটা প্রশ্ন পড়াইছি, দেখছো একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন আসতেছে পারবা। তাহলে আমি যদি তোমাকে আরো ডিটেল পড়াইতাম, টানা 3-4 ঘন্টা এই ক্লাসটা নিতাম, তাহলে তোমাকে এই চ্যাপ্টারে কোনো কোশ্চেনে আটকাইতে পারতো না। নিচের কোনটি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য? তো মনে রাখবা, সক্রিয় এবং নিষ্ক্রিয়র ক্ষেত্রে এইভাবে মনে রাখবা, সক্রিয় মতবাদ, নিষ্ক্রিয় মতবাদ। আমি যেভাবে মনে রাখি, নিষ্ক্রিয় মতবাদ আমি এভাবে মনে রাখি, বাবার দোয়া, বাবার দোয়া। আর সক্রিয় হচ্ছে লুকোলে, লুকোলে, এইভাবে মনে রাখি। দেখো বাতে হচ্ছে ব্যাপন, এই যে দেখো ব্যাপন, বাতে হচ্ছে ব্যাপক প্রবাহ, তাহলে বাবার আমাদের ডান কিন্তু, হ্যাঁ, ব্যাপন ব্যাপক প্রবাহ। এবার বাকি রইল হচ্ছে দো, দোতে হচ্ছে দেখো এই যে ডোনান সাম্যাবস্থা, এটা হয়ে গেল। তাহলে চাইছে কি বলতো, সক্রিয় না? সক্রিয় মানে কি এটা না? দেখো তো, লুকোলে, লুতে কি লুন্ডেগড় মতবাদ না? এটা না আনসার পাইছি না আমরা? তাহলে এটা মুখস্থ রাখবা, বাবার দোয়া এবং লুকোলে, সক্রিয় হচ্ছে লুকোলে। C3 চক্রের জন্য কোনটি সঠিক? দেখো মহিম, C3 চক্র মানে ওই যে ওইটা আর কি, রুবিস্কো টুবিস্কো যেটা আছে ওইটা, বুঝতে পারছো মহিম? C3 মানে কিন্তু সব কম, বাট কার্বন ডাইঅক্সাইডটাই শুধু বেশি, ঠিক না? তাহলে এই যে দেখো টেম্পারেচারটা এখানে বেশি দিছে, তাহলে এটা একটা ভুল। C3 স্ট্রোমাতে সম্পন্ন হয়, আমরা একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু এটা C4 চক্র। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব দেখো, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আমরা বেশি দিছি না, এখানে দিছে দেখছো কম, 50 অ্যাকচুয়ালি বেশি, 0.10 কম, তাহলে এটাও C4 চক্র। তাহলে উত্তর কোনটা? বেসিকলি এইটা। তোমরা সবাই জানো C3 হোক C4 হোক স্ট্রোমাতে হয়, তাই না? তাহলে এইটাই উত্তর। সব কম, টেম্পারেচারটাও কম, বাট কার্বন ডাইঅক্সাইডটাই শুধু বেশি, টেম্পারেচার কম। আচ্ছা ডান। এবার চলে আসি উদ্ভিদে কয় প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়? C4 গতিপথ সম্ভবত 3 ধরনের C4 গতিপথের কথা বইয়ের মধ্যে বলা আছে, দেখাই। শেষ বিকেলে ক্যামের কথা এখানে বলেছে, এটা কই আছে? তোমরা এই প্রশ্নটা সলভ করে নিও, হ্যাঁ। হুম, তালাশ, তালাশ বারবার দেখাইলে এরা ভাববে খালি প্রমোশন আর প্রমোশন। আমরা দেখি বইয়ে আছে কোথাও কিনা। ওরা কমেন্ট টমেন্টও করে না। এই যে দেখো এনএডিপি মেলিক এনজাইম, এনএডি মেলিক এনজাইম প্রকার, ঠিক আছে। আর ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এটা একবার, ঠিক আছে মুহিব। সো C4 চক্র হচ্ছে 3 ধরনের।
ডান। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে নিজের কোনটিকে আবাসিক অণু বলা হয়? এই বলো, কিছুক্ষণ আগে একজন লিখতেছিলা, আবাসিক অণু বলা হয় কোনটিকে? বলো বলো বলো, কোনটিকে আবাসিক অণু বলা হয়? কিছুক্ষণ আগে একজন কমেন্টের মধ্যে দিয়ে দিস। আমি তো পারি, তোমাদের একটু দেখাই আবাসিক অণু পাওয়া যায় কিনা। এটা নাম হয় আবাসিক অণু। পাওয়া যাবে নাকি মুহিব? যদি না পাওয়া যায়, কই আবাসিক অণু? কমেন্ট কমেন্ট করছে ওরা, দেখো তো মুহিব। কোথায় পাইছো? এইটা দেখি, এটা থেকে আবাসিক অণু কোথাও দেওয়া আছে? ক্রেবস চক্র, সাইট্রিক অ্যাসিড সিনথেস বিক্রিয়া চক্রের মাধ্যমে, এই যে আবাসিক অণু, দেখছো? এখানে তো দেওয়া আছে। অক্সালো অ্যাসিডিক অ্যাসিডকে বলা হয় ওয়া ওয়া, বুঝছো? ওয়া হচ্ছে আবাসিক অণু। বাচ্চা, আবাসিক অণু। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী কোন আয়ন? আমরা জানি যে পটাশিয়াম আয়ন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া, এটা আজকে আমরা ফার্স্ট পড়িয়েছি। নিচের কোনটি আয়ন বাহক মতবাদ? আয়ন বাহক মতবাদ খাইছে, এটা আবার কি ধরনের প্রশ্ন? নিচের কোনটা আয়ন বাহক, এটা মানে অতিরিক্ত আর একটা নাম আছে, দেখি আমরা একটু। এটা আয়ন বাহক মতবাদ, এতবার আটকে গেলে হবে? এই যে দেখো, আয়ন বাহক মতবাদ এখানে আছে, লেকচার পাবলিকেশনসে আজিবুর রহমান এখানে দেওয়া আছে আয়ন বাহক মতবাদ। বুঝতে পারছো মুহিম? আজিবুর স্যারের এখানে, আজিবুর স্যারের বই কি 3টা দেখছো একই পেজ আপলোড হয়ে গেছে, খেয়াল করছো? তাহলে আমরা এখানে চলে আসি। আয়ন বাহক মতবাদ হচ্ছে ভিডিও হলাট সর্বপ্রথম সক্রিয় আয়ন পরিশোধনকে আয়ন বাহক মতবাদ প্রস্তাব করেন। মূলের বাইরের দিক থেকে ভেতরে আয়নের পরিমাণ বিশেষ করে জৈব অণু অথবা ভেসিকল জাতীয় পদার্থের মাধ্যমে চলে যায়। কাইনেজ এনজাইম লাগে, এটা একটা সক্রিয় শোষণ প্রক্রিয়া। ভেরি গুড। তারপর সাইটোক্রোম পাম্প মতবাদ, লুন্ডেগার্ডের মতবাদ দেওয়া আছে। প্রশ্নটা কি ছিল মুহিম? নিচের কোনটা আয়ন বাহক মতবাদ, রাইট? এই বলো, এটার উত্তর কি? এটা তোমরা দেখে নিও, বইয়ের মধ্যে আছে, তালাশ থেকে নিয়ে নিবা, এত সময় নেই আমাদের। সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি? সবসময় গ্লাইকোলাইসিস দিয়ে শুরু হয়। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ, গ্লাইকোলাইসিস দ্যাট ইজ পাইরুভিক অ্যাসিড, এরপর যায় এদিকে অবাত শ্বসন, আর এদিকে হচ্ছে সবাত শ্বসন। তাহলে এই যে গ্লাইকোলাইসিসটা অ্যাকচুয়ালি কমন পাথ হয়, অভিন্ন ধাপ। তারপর নিচের কোনটি উদ্ভিদের বাতাস হতে গ্রহণ করে? ওকে, শখের মধ্যে দেখবা যে উদ্ভিদের এইটা শুধু বায়ুমণ্ডল থেকে, বাকি সবগুলো মাটি থেকে গ্রহণ করে। এইটা কিন্তু হাসান স্যারের বইয়ের কিন্তু শুরুতে দেওয়া আছে। তাহলে এটা সলভ করে নেব, ঠিক আছে? উদ্ভিদ বাতাস থেকে কোনটা সংগ্রহ করে? এবার চলে আসি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখনো গ্লুকোজ হতে নিট কতটুকু এটিপি উৎপন্ন হয়? নিটের কথা যখন বলছে, বলো কয় অণু এটিপি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে, এটা ভালো করে খেয়াল রাখবা, কারণ একাধিক বোর্ডে একাধিক ধরনের প্রশ্ন আসে এখানে। আমি গতবারই দেখছি যে 2টা বোর্ডে 2 ধরনের অপশন দিছে, নিট এটিপি। হ্যাঁ, যদি কখনো নিট এটিপির কথা বলে মনে রাখবা
এটিপির হিসাব বেসিক্যালি এটিপি দিয়েই হয়, এটিপির সাথে হিসাব শুধু এটিপি দিয়েই হয়। বুঝতে পারছো মুহিব? এই যে দেখো, এই পুরো প্রসেসটাতে এটিপি কয়টা উৎপন্ন হয়েছে, এই যে দেখো এদিকে যা আছে আছে, এদিকটাকে কিন্তু আমরা 2 দিয়ে গুণ দিই। কয় দ্বারা গুণ দেই মুহিম? 2 দ্বারা। এই যে দেখো এখানে একটা এটিপি উৎপন্ন হয়েছে না, এখানে একটা এটিপি উৎপন্ন হয়েছে না, তাহলে 1 2 গুণ 2 কত? 4 এটিপি, তাই না? আর এই যে এখানে থেকে একটা এটিপি খরচ হচ্ছে, এখানে একটা এটিপি, এগুলা কিন্তু 2 দিয়ে গুণ দেওয়া যাবে না, তাহলে খরচ হচ্ছে 2 এটিপি। তাহলে তোমরা আমাকে বলো তো আলটিমেটলি আমাদের কাছে নিট এটিপি কয়টা? 2টা না? নিট এটিপি কয়টা? 2টা না? তাহলে অ্যাকচুয়ালি এটিপির সাথে সবসময় এটিপি কাউন্ট করতে হয়। তুমি কিন্তু এটিপির সাথে NADH এটা কাউন্টে আনতে পারো না। ওকে, তাহলে এটা একটু সতর্ক হয়ে দেখবা, অপশনের মধ্যে একটু দেখবা যে 2 আছে কিনা। 2 থাকলে কিন্তু আনসার 2। বুঝতে পারছো? তাহলে এইটা যদি অ্যাড করো তাহলে আরো 6 হয়, 8 না 6? তোমরা এটা কাউন্ট করে দেখবা, বইয়ের মধ্যে দেওয়া আছে। সো আমি শুধু তোমাদের সতর্কতার জায়গাটা এটা দিয়ে দিলাম। এই যে আছে না, 2 অনু এটিপি উৎপন্ন হয়। তারপরও তোমরা বই যখন পড়বা, বই পড়ার সময় একটু সতর্ক হয়ে এই জিনিসটা দেখবা, এটিপির সাথে শুধু হিসাব হয় এটিপির। নিচের কোনটি ম্যাক্রোমৌল? আবার সে ম্যাক্রোমৌলের হিসাব চলে আসছে, এটা তোমরা পারবা। অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায় কোনটি ঘটে? তখন আলোর পরিমাণ উচ্চ হয়ে অনেক বেশি হয়ে যায় দুপুরবেলা মুহিম, ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইল। অপশনের মধ্যে কিন্তু এখানে ভুল আছে, 2টা অপশন নাই। এটার নাম বলা হয় হচ্ছে ঘ, ফটো রেসপিরেশন ঘটে। ওকে, ফটো রেসপিরেশন। আমি তোমাদের বলি ব্যাপারটা কি জিনিস। যখন অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রা হয় তখন C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ না করে অক্সিজেন প্রবেশ করে, এবং এখানে এমন একটা চক্রটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পরে শেষ পর্যন্ত বলো তো তাহলে তো কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায় কিন্তু রুবিস্কোর মাথা খারাপ হয়ে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের বদলে অক্সিজেন ফিক্স করে। তাহলে অক্সিজেন যদি প্রবেশ করে তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে? ওরা কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলো তো মানুষের ক্ষেত্রে কি এটা হয় না? অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, হয় কি না মুহিব? মানুষের এটা কি শ্বসন বা রেসপিরেশন বলি না? তাহলে এখানেও তো তাই হয়েছে, অক্সিজেন নিচে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, শ্বসন বা রেসপিরেশন। এই জন্য দেখো শ্বসন বা রেসপিরেশন কথাটা চলে আসছে। আর এটা কেন হইল? অত্যাধিক আলো, আলো মানে কি? ফটো না? তা দিস ইজ কল ফটো রেসপিরেশন। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এবং ফটো রেসপিরেশনে কয়টা অঙ্গাণু জড়িত একটু খেয়াল করে দেখবা। ক্লোরোপ্লাস্টের কথা আছে, পারক্সিসোমের কথা বলা আছে, এবং আরেকটা কিসের কথা বলা আছে? মাইটোকন্ড্রিয়ার কথা বলা আছে। তিনটা অঙ্গাণু। ওকে, ক্লোরোপ্লাস্ট, ফটো রেসপিরেশনে এইটা কিন্তু প্রশ্ন আসবে। ক্লোরোপ্লাস্ট, তারপর আছে মাইটোকন্ড্রিয়া, পারক্সিসোম। তো তোমরা এই 3টা অঙ্গাণুর নাম জানবা যে ফটো রেসপিরেশনে এই 3টা অঙ্গাণু জড়িত থাকে। এবং তোমরা এই জিনিসটাও দেখবা যে ফটো রেসপিরেশনে সালোক সংশ্লেষণ, তো কার্বন ডাইঅক্সাইডের বদলে অক্সিজেন প্রবেশ করতেছে না, তাহলে সালোক সংশ্লেষণ কি হবে? একবার ড্রাস্টিক্যালি ফল করবে। কত পার্সেন্ট ফল করছে ওইটা দেখতে হবে, যে সালোক সংশ্লেষণ কত পার্সেন্ট কমে যায়। ঠিক আছে মুহিব? আচ্ছা, ক্রেবস চক্রে এক অণু এসিডাইল কুয়ে থেকে মোট কত অণু এটিপি পাওয়া যায়? মুহিব, তোমার কি মনে আছে যে ইটস এ ক্রেবস চক্র, এসিডাইল কুয়ে প্রবেশ করছে, তাই না মুহিব? তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। এসিটাইল কুয়ে কিন্তু ধরা যাক এটা গ্লুকোজ, বলো তো গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড আসে না? তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা এসিটাইল কুয়ে আসে না? তাহলে যে চক্রে আসে সেটাকে আমরা কি করি? 2টা এসিটাইল কুয়ে থেকে সেটা আমরা কাউন্ট করি। তাহলে যদি একটা এসিটাইল কুয়ে প্রবেশ আমরা কাউন্ট যদি করি, তাহলে চক্রের মধ্যে যা লেখা আছে শুধু তাই লিখবা। মনে আছে তখন আমরা কি করছিলাম মুহিম? 6টা Na DPH প্লাস H প্লাসের কথা বলছিলাম না? এটা কিন্তু এই 2 অণু এসিটাইল কুয়ের জন্য। 2টা Fa DH প্লাস H প্লাসের কথা বলছিলাম না? এটাও কিন্তু 2টার জন্য। ঠিক আছে, 2টা জিটিপি বা এটিপির কথা বলছিলাম না? এটাও কিন্তু 2টা এসিটাইল কুয়ের জন্য। তাহলে একটা এসিটাইল কুয়ের জন্য কি এটা 2 দ্বারা ভাগ হবে না? তাহলে বলো তো, 3টা এটা, নিচেরটা একটা, এটা একটা, রাইট? তাহলে 3 3 9, এটা আছে 2,
এটা হচ্ছে 1, তাহলে 9 আর 3 12, 12 কিনা? কারণ টোটাল কাউন্ট করলে আমরা 24 পাই না মুহিম? তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, আবার দেখো এখানে যে কাউন্টটা করা হয়েছে 2 অণু এসিটাইল কোয়ের জন্য কাউন্ট করা হয়েছে, তাহলে 1 অণু এসিটাইল কোয়ের কথা বললে অর্ধেক আমরা ভাগ করে ফেলবো না? ইয়েস, হাফ হয়ে যাবে। তাহলে কত হলো মুহিম? 12। তাহলে অনেকেই কিন্তু দেখছো ক্রেবস চক্র কত অণু এটিপি পাওয়া যায়, সাথে সাথে 24 দাগায় ফেলবে, অপশনের মধ্যে 24ও আছে। কোন ক্ষেত্রে প্রসাধন হার সবচেয়ে বেশি? এটা তো, তাহলে দেখো পাতা পানি কখন বেশি বাড়ায় দিবে? আর্দ্রতা যদি বেশি হয় পানি তখন বাইরে বের হইতে পারবে না, তেমন একটা আসবে না, বুঝছো? বাইরে যদি চাপ কম হয়, বায়ুমণ্ডলের চাপ কম, তাহলে পানি বেশি যাইতে পারবে, এটা একটা সত্য কথা। তাপমাত্রা কম হলে, দেখো তাপমাত্রা কম হলে একটা প্রবলেম আছে, পানি বাষ্পীভূত হইতে প্রবলেম হয়, তাহলে এটা ভুল। বায়ু প্রবাহ কম হলে, অ্যাকচুয়ালি বায়ু প্রবাহ বেশি হলে পানিটা সরাই দিবে, তখন আরো প্রশোধন হবে। তাহলে বায়ু প্রবাহ যদি কম হয়, এই পানিটা আগে যেটা বের হয়েছিল সরবে না, প্রশোধনটা মানে পানি বের হওয়াটাও কমে যাবে, যে আমার ঠেলে বাইরে হইতে কষ্ট আর কি। তাহলে আমি আরেকবার সহজ করে বলি, বাইরে যে চাপ কমে পানি খুব দ্রুত চলে আসবে, ঠিক আছে? তাহলে এইটা আনসার। সক্রিয় পরিশোষণে কি হয়? দেখো সক্রিয় পরিশোষণে একটা উদ্ভিদের এটিপি লাগে, কারণ কি একটা কোষের ভেতরে যদি কোনো কিছু প্রবেশ করাইতে চাও, সক্রিয় মানে কি এই জায়গায় এটিপি খরচ হয়, বুঝছো মহিম? একটা উদ্ভিদ যদি বাইরে থেকে কিছু নিতে চায় তাহলে তাকে কি করতে হয়? এটিপি খরচ করতে হয়, দ্যাট ইজ কল্ড সক্রিয় পরিবহন। ওকে, তাহলে একটা জিনিস দেখো, শ্বসন হার স্বাভাবিক থাকে না, এই এটিপি যদি এই প্রসেসে খরচ হয় তাহলে শ্বসন বাড়িয়ে এটিপি বাড়াইতে হয় না? শ্বসন বাড়াবো আমরা, তাহলে এটিপির পরিমাণ বাড়বে কিনা? তাহলে এটিপির পরিমাণ বাড়বে, তাহলে কাজও ভালো হবে। তাহলে মনে রাখবা সক্রিয় পরিবহনে শ্বসন হার স্বাভাবিক থাকে না, ঠিক আছে? তাহলে এটা ভুল। বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, ভেরি গুড। সক্রিয় পরিবহনে এই যে এটিপিটা খরচ করতেছো না, কেন খরচ করো জানো? কারণ এখানে একটা বাহক আয়ন আছে, এই যে এটা, এ করে কি এখানকার লবণটাকে নিয়ে ভেতরে পাঠায় দেয়, একে যে ধাক্কা দিয়ে ঘুরাই দিতে হয়, এই জন্যই আমাদের এটিপি লাগে। তাহলে বলো তো সক্রিয় পরিবহনে এটিপি লাগতেছে কেন? এই বাহক আয়ন বা অণুটা আছে, এইটাকে ধাক্কা দেওয়ার জন্য, তাহলে সে লবণটা এই পাশ থেকে ওই পাশে প্রবেশ করবে। তাহলে এইটা দেখো সঠিক। এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ডেফিনেটলি এনজাইম লাগে, কারণ এখানে যেহেতু রিয়াকশন হয় এখানে এনজাইমের ব্যাপার আছে। তোমরা দেখবা লুকোলে লেসিথিন মতবাদটা আছে না, দেখবা ওখানে এনজাইম লাগে, কারণ ওখানে লেসিথিনটা ভেঙে যায়। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে 2 এবং 3। 23 C4 উদ্ভিদের ক্ষেত্রে মনে আছে, C4 এর সবই বেশি, সব বেশি, শুধু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম লাগে। C4 মানে সব বেশি, তাহলে বলো তো C4 এর চালক সংশ্লেষণের হার বেশি না? C4 উচ্চ তাপমাত্রা মানে বেশি না, এটা মুহিম? তাহলে সব বেশি। বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে, এটা আবার কি ধরনের কথা বলছো? গ্রানা থাকে, এটা আবার কি ধরনের কথা? এটা কি কোশ্চেন তুলতে ভুল করছো? আচ্ছা যাই হোক, এটা সঠিক, এটা সঠিক। তোমরা এই প্রশ্নটা যখন সলভ করবা, বই যখন সলভ করবা, তখন তো তোমরা এটা দেখতেই পাবা, ঠিক আছে? এইটা এবং এটা সঠিক। তো তোমরা C4 এর পার্থক্য যখন পড়বা তখন এটা এটা কি কথা বলছো তোমরা দেখবা। ওকে, আচ্ছা আমি আমি নিজেই দেখি। C4 বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে, এটা কি ধরনের কথা? ও আচ্ছা, এখানে একটা কম বলছে বান্ডল শীত কোষে অ্যাকচুয়ালি গ্রানাবিহীন, আর মেজোফিল কোষ হচ্ছে গ্রানাযুক্ত, ঠিক আছে? বান্ডল শীত কোষগুলো হচ্ছে গ্রানাবিহীন। তাহলে দেখো বান্ডল শীত কোষগুলো হচ্ছে গ্রানাবিহীন, তাই না মুহিম? তাহলে ভুল না? তাহলে 1 এবং 2। তোমাদের সাথেও আমাকে এই চ্যাপ্টারটা পড়তে হইতেছে, আমি না ক্লাসের আগে অন্তত দেখে আসি। তো আজকে আমার সারাদিনে 3টা প্রোগ্রাম, সকালে দুপুরে একটা ক্লাস, দুপুরের পরে যে কিছুক্ষণ আগে একটা লাইভ নিলাম কোর্স লঞ্চিং। তো আমি যে একটু স্লাইডগুলো দেখে আসবো এই সুযোগটা পাই না, যে কারণে কিছু কিছু জায়গায় আমি নিজেও আটকে যাইতেছি। তাহলে বোঝো যারা পড়ালেখা কম করে তাদের কতবার আটকাইতে হয়।
শিক্ষা নাও, রাজীব ভাইয়ের কাছে শুধু ক্লাস থেকে শিক্ষা নিবা? রাজীব ভাই নিজে আটকাইতেছে, রিয়েল লাইফ শিক্ষা দিতেছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় চলে আসি। ওকে, কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়? নীল আলোতে হয়। নীল না লাল? খাইছে কি একটা অবস্থা না? সালোক সংশ্লেষণের হচ্ছে, আমরা এটাতে চলে আসি, কখন সালোক সংশ্লেষণ বেশি হয়। এই বলো, তোমরা তো কমেন্টও করতেছো না, আমি আর কি বলি তোমাদের। তাপমাত্রা, আচ্ছা সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের নাম হইবে এগুলা। এই যে আলো দেখো, লাল আলো না নীল আলো? কোথায়? না একটা আছে, খাইছে। আমি এই বলো তো কোন আলো? একটা জিনিস দেখো মহিম, নীল আলোর একটা ব্যাপার আছে, হ্যাঁ, নীল আলোতে কিন্তু পত্ররন্ধ্র খোলেও বেশি। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? আচ্ছা আমরা একটু, আছে তো একটা জিনিস না, ট্রাই করতে দোষ কি? তালাশ, TAALASS। ওরা কোনো কমেন্ট করছে মুহিব? ওরা তো কমেন্ট করবে না, কারণ ওরা জানে, ওরা আমাকে জানাবে না কোন আলোতে সংশ্লেষণ বেশি হয়। তাহলে কোন কথাটা আমরা তুলে ফেলি, তাহলে সার্চ রেজাল্ট ভালো দেখাইতে পারে। দেখো আসছে না? এই যে দেখো, লাল আলো, বুঝছো, একক আলো হিসাবে লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি। আই এম সো সরি। তাহলে আমরা দুইটা বর্ণ দেখলাম, নীল আলোতে প্রশোধন এবং লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি। ওকে, আজ হইছে। এত সহজ একটা জিনিস। মূল দ্বারা কোন খনিজায়ন সবচেয়ে দ্রুত শোষণ হয়? তোমাদের কি কানা এবং কাঁচার কথা মনে আছে মুহিব? কানা। কোন খনিজ লবণ আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়? আমি এইভাবে বলি স্টুডেন্টদের, কানা এবং কাঁসা মনে রাখবা, তাইলে দেখবা যে তোমার পড়াটা সহজ হয়ে যাবে। কানা বা ধরা যাক অন্ধরা কিন্তু বেশি দ্রুত মুভ করে, ঠিক আছে? ঠিক আছে। আর কাঁসা যেটা, তাহলে এটা ডিফারেন্ট। তাহলে কানা হচ্ছে দ্রুত শোষণ হয়, দ্রুত শোষণ হয়। পটাশিয়াম, দেখো পটাশিয়াম এবং নাইট্রেট, তো পটাশিয়াম আছে না এখানে, তাহলে দ্রুত শোষণ হয় পটাশিয়াম। আর কাঁসা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ওকে, তাহলে মন্থর গতিতে শোষণ হয় হলো এগুলা, ঠিক না? ওই দেখো ওরা এখন কমেন্টের উত্তর লিখতেছে। থ্যাংক ইউ তোমরা আমাকে উত্তর দান করার জন্য। C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে দেখো, C3-তে কার্বন ডাইঅক্সাইড আছে রুবিস্কোর জন্য, আর C4-এ এখান থেকে পাইরুভিক অ্যাসিড আসে, পাইরুভিক অ্যাসিডটা এখানে আসলো, পাইরুভিক অ্যাসিডটা হয়ে যায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, বুঝছো? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হয়ে যায় ওয়া, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে পাপা পাপা পেপা ওয়া, তারপর মা, মা এই পাশে চলে যায়, তা মা আবার পাপার কাছে চলে যায়। তো এই যে এই জায়গায় দেখো, এখানে যে এনজাইমটা থাকবে, দেখো আমি কিছুক্ষণ আগে কিছু ট্রিক শেখাইছি না, যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হচ্ছে বিক্রিয়ক, তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হচ্ছে, তাই না মুহিম? তাহলে আছে কি না দেখো তো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিল, আচ্ছা এটা এনজাইম, তাহলে এর গ্রহীতা কি না ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই যে এটা। আচ্ছা পরেরটাতে চলে আসি, শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে এডিপি হচ্ছে, এটিপি তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে এডিপি থেকে এটিপি। খাইছে, কি কঠিন প্রশ্ন। তোমরা জানো না, এডিপির সাথে যদি একটি ফসফেট যুক্ত করো তাহলে এটিপি উৎপন্ন হয়। সো দিস ইজ কল্ড ফসফোরাইলেশন, ঠিক আছে? দিস ইজ কল্ড
ফসফোরাইলেশন। কিন্তু এখানে জারণ হয়, শ্বসনের কথা যেহেতু বলছে, ওখানে জারণ হয়, সো দ্যাট ইজ কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বুঝতে পারছো? এখানে অক্সিডেশন হয় এবং ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দুইটা প্রসেস জড়িত, শ্বসনের কথা যেহেতু বলছে, এবং সবাই জানো তোমরা এটা ইটিএসে হয়, ইটিএসে এটিপিটা তৈরি হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? প্রিয় স্টুডেন্ট দেখো, এইটা একটা কার্বন ডাইঅক্সাইড, দুইটা জিনিস থাকে তাই না মুহিম? আলোক পর্যায়ে যেটা হয় মুহিম, পানিটা ভাঙে, বুঝছো মুহিম? পানি ভেঙে আলটিমেটলি এটিপি তৈরি হয় এবং NADH প্লাস NADPH প্লাস H প্লাস তৈরি হয়, বুঝছো? এখানে কিন্তু পি থাকে, মনে রাখবা দুইটা জিনিস, NADH প্লাস H প্লাস একটা, আর একটা হচ্ছে NADPH প্লাস H প্লাস। ঠিক আছে, এইটা হচ্ছে নাম ছোট, তাহলে শ্বসনে যাবে এটা। আর এই যে দেখো পি আছে, যেহেতু নামটা এখন বড় হয়ে গেল, তাহলে সালোক সংশ্লেষণ। এই জিনিস দুটো মনে রাখবা যে দুইটা অণু আমরা দুই সময় সতর্ক থাকবো, শ্বসন প্রক্রিয়ার সময় কিন্তু পি দিবা না এখানে। ঠিক আছে মুহিব? তো আমি একটু বলি, সূর্যের আলো উপস্থিতিতে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে পানিটা ভেঙে যায়, এই জন্য পানির কি বলা হয়? ফটোলাইসিস বলা হয়। এর মাধ্যমে এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে বলো তো এখান থেকে আর কি কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে না মুহিব? উৎপন্ন হবে কিনা? পানি ভাঙলে অক্সিজেন উৎপন্ন হবে কিনা? তাহলে দেখো তো সব মিলতেছে কিনা। আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? পানি উৎপন্ন হয় না, আলোক পর্যায়ে পানি ভেঙে যায়। এই যে পানিটা ভেঙে এগুলো পেলাম, অক্সিজেন পেলাম, তাই না? আবার দেখি, এটিপি পেয়েছি, শর্করা না, এটাও না। এটিপি পাই কিন্তু শর্করা না, এটাও পাই না আমরা, এটাও পাই না। তাহলে এখানে দেখো তো কি কি পেয়েছি, দেখো তো NADP না, NADPH প্লাস H প্লাস পাই, শর্করা তো অবশ্যই না। দেখো তো এইটার সাথে মিলতেছে না, এটা উত্তর না? তাহলে এই অংশটা মনে রাখবা আলোক পর্যায়ে। আর কার্বন ডাই অক্সাইড যখন চক্রে প্রবেশ করে, দ্যাট ইজ C3, কিংবা তুমি C4 এর কথা বলো, যেখান থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে। এই জিনিস মনে রাখবা। তাহলে বলো তো আলোক পর্যায়ে পানি ভেঙে এটা উৎপন্ন হলো না? তাহলে প্রশ্ন হলো, পানি ভেঙে যে এগুলো উৎপন্ন হলো কেন হইলো? কারণ আলোক পর্যায়ে এই দুইটা গিয়ে এই চক্রটাকে চালায়, বুঝছো? আলোক পর্যায়ে পানি ভেঙে এগুলো উৎপন্ন করে চক্রটাকে চালায়, সাথে একটু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা চলে সেটা অ্যাকচুয়ালি আলোক পর্যায়ের এই শক্তিটা দিয়ে চলে, বুঝছো? বলো তো এই শক্তিটা কোত্থেকে আসছে? সূর্য আলোকের শক্তিটা এইটা, এগুলা। তাহলে শেষ। অবাধ শ্বসনে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? দিস ইজ অবাধ শ্বসন। মনে রাখবা, অবাধ শ্বসন দুই জায়গায় দুইভাবে ঘটে, একটা প্রাণীতে এক ধরনের ঘটে, উদ্ভিদে আরেক ধরনের ঘটে। বলো তো ভাত পচায় যদি মদ হয়, অ্যালকোহল হয়, তাহলে বলো তো অ্যালকোহল কোথায় উৎপন্ন হচ্ছে? উদ্ভিদে। ভাত মানে উদ্ভিদ, অ্যালকোহল। আর প্রাণীতে আমাদের অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড, তাই না মুহিম? তাহলে দেখো, নো ফর্মিক অ্যাসিড এটা কোথাও নাই, অ্যালকোহলটা এই পর্যন্ত এটা ঠিক আছে। রাইট? এখন খাইছে, এখানে একটা আছে ইথাইল অ্যালকোহল, তো এটা কনফার্ম না, এখানে একটা ইথাইল অ্যালকোহল, এখানে একটা ইথাইল অ্যালকোহল। দেখো, অবাধ শ্বসনে অক্সিজেনের ঘাটতিতে হচ্ছে। তো আমরা একটু অবাধ শ্বসনটা দ্রুত দেখে আসি, আমারও একটু রিভিশন হয়ে যাক। ওকে, মুহিম ক্লাস থেকে লাইভে চলতেছে, তাহলে সবাই বলে দিতে হবে, তোমরা কাউরে কোথাও বইলো না রাজীব ভাই পারে না। পাইছি, নিচে মনে হয় ভালো হবে। এই যে দেখো, ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড। ওকে, অবাধ শ্বসনে অক্সিজেন যদিও নাই, কার্বন ডাইঅক্সাইড কিন্তু ঠিকই উৎপন্ন হচ্ছে। আমরা তো জানি যে শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এখন তো ঠিকই মাথায় আসবে, তাই না মুহিম? এখানে একটা কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড আছে, এই তিনটা যে কোনোটা হইতে পারে, তাহলে এটা মাইনাস, রাইট? কিন্তু এখানে পানি আছে, তাহলে এটা মাইনাস। এখানে কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু অ্যালকোহল নাই, তাহলে এটা মাইনাস।
তাহলে এটা সঠিক আনসার, তাই না? শেষ হয় না কেন? 31 সালোক সংশ্লেষণে ব্যবহৃত আলোর সবচেয়ে কার্যকর বর্ণালী কোনটি? মনে আছে? নীলতে প্রচ্ছদন, লালতে সালোক সংশ্লেষ। ঠিক আছে না মহিম? আচ্ছা, খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সাইটোক্রোম পাম মতবাদকে আমরা লুন্ডেগার্ড মতবাদ বলি। তাহলে লুন্ডেগার্ড এই যে এখানে আছে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে, এই যে দেখো এবার কিন্তু এনজাইমের ব্যাপারটা চলে আসছে। বলো তো এখানে যে এনজাইমটা থাকে, এনজাইমের নামকরণ আমরা কিভাবে করি? আমরা একটু দেখি। এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট চলে আসছে। তাহলে আমরা এক কাজ করি, বিক্রিয়কের নাম দেখি, ফসফোফ্রুক্টো। তাহলে লিখি মহিম আমরা ফসফোফ্রুক্টো, রাইট? তাহলে ফসফোফ্রুক্টো কোন কোন জায়গায় আছে দেখো, একটুকু দেই হয়েছে, বিক্রিয়কের নামটা আমরা দিলাম, এরপর কিছু না লিখলেও আমরা পাবো। দেখো এটা না, এটা না, এটা না, তাহলে অলরেডি ফসফোফ্রুক্টো পাইছি কিনা? এই জায়গায় এটিপি না দিয়েও এটিপি আছে কিন্তু এই জায়গায়, বুঝছো? কারণ দেখো গ্লুকোজ 6 ফসফেট, এখানে একটা এটিপি আসে, এসে দেখো দুইটা ফসফেট হয়ে গেল, এটিপির একটা ফসফেট এখানে যুক্ত হয়। তাহলে এবার বলো তো বিক্রিয়কের নাম ফসফোফ্রুক্টো, এটিপি যেহেতু আছে কাইনেস, তাহলে মিলে যাচ্ছে কিনা? মিলে যাচ্ছে কিনা? তাহলে এনজাইমের নামটা আমরা পাচ্ছি। পানির ফটোলাইসিস কোনটি সাহায্য করে? ম্যাঙ্গানিজ। দেখো কার্বন ডাইঅক্সাইড এবং পানি, তোমরা জানো এই দিকটা হচ্ছে আলোক বিক্রিয়া, তাই না? এই পানিটা ভেঙে যখন এটিপি এবং NADPH+ উৎপন্ন হয়, এখানে তোমরা সবাই জানো অক্সিজেন উৎপন্ন হয়, এখানে ম্যাঙ্গানিজ কাজ করে, বুঝছো? ঠিক আছে কিনা? ভুল হইলে তোমরা ঠিক করে নেবে। কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? মনে আছে? 2 ধরনের ক্লোরোপ্লাস্ট। 2 মানে কি? বেশি না মুহিম? আর বেশি মানে কি? C3 না C4? C4। মনে আছে C4টা আমি এভাবে মনে রাখছিলাম, আম্মু, গিনি, ভূত। দেখো তো মিলতেছে কিনা? আতে হচ্ছে আখ, মিলছে। মুতে মুথা ঘাস না, মেলে নাই। গিনিতে গিনি ঘাস, মেলে নাই। ভূততে ভুট্টা, মেলে নাই। তাহলে উত্তর কি মুহিম? ইক্ষু, রাইট? আচ্ছা, নিচের কোন মৌল উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে? তাহলে ওই যে মাটি থেকে এবং বায়ুমণ্ডল থেকে, এই দুইটা তোমরা একবার প্রথম পৃষ্ঠাতেই আছে, তোমরা এটা পড়ে নিবা। নিচের কোনটি উচ্চ তাপমাত্রা সালোক সংশ্লেষণ করতে পারে? দেখো মুহিব, উচ্চ তাপমাত্রা মানে কি? বেশি না? আর বেশি মানে কি? C3 বেশি না 4 বেশি? C4। আর C4 মানে কি? আবার দেখো আম্মু, গিনি, ভূত, রাইট? তাহলে আখ, এই যে দেখো আবার চলে আসছে আম্মু, আম্মুতে আখ বা ইক্ষু। শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? একেবারে শ্বসনের শেষ ধাপে। তোমরা সবাই জানো গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কুয়ে, এটা চলে যায় ক্রেবস চক্রে, ক্রেবস চক্র থেকে যায় ইটিএস, এবং ইটিএসে অ্যাকচুয়ালি আমরা বলি না সবাত শ্বসন, এখানে সেই অক্সিজেনটা ব্যবহার হয়, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বুঝতে পারছো মুহিব? সরি, কার্বন ডাইঅক্সাইড অন্য ধাপে উৎপন্ন হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এখানে পানি উৎপন্ন হয়। তো প্রিয় স্টুডেন্ট দেখো, সবাত শ্বসনের একবার শেষ ধাপে কি আমরা অক্সিজেনটা ব্যবহার করেছি। আর সবাত শ্বসনের শেষ ধাপের নাম হচ্ছে কি? নট এইটা, নট এইটা, নট এইটা, ইটিএস না, সবার শেষের ধাপ এটা। নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক? অনেকেই জানো না, আমি একটু ট্রিক শেখাই দিই এখানে। বলো তো ক্যারোটিন মানে কি? ক্যারট না? ক্যারট মানে কি? কমলা বর্ণ না? তোমরা বলো তো গাজর কি কমলা বর্ণ না? তাহলে দেখো ক্যারোটিন হচ্ছে কমলা, এইভাবে মনে রাখবা। ফাইকোসায়ানিন, নিনতে হচ্ছে নীল। ফাইকো এরিথ্রিন, বলো তো এরিথ্রিন কি? এরিথ্রোসাইটের কথা মনে পড়তেছে না? এরিথ্রোসাইট মানে কি? আরবিসি না? আরবিসি মানে কি? লাল না? তাহলে এরিথ্রিন মানে অ্যাকচুয়ালি লাল। ঠিক আছে মুহিব? জ্যান্ত ফিলের নিচে এখানে একটা হ আছে না? হতে কি মুহিম? হলুদ, তাই না? তাহলে চাইছে কি? নীল। তাহলে ফাইকোসায়ানিন না? আচ্ছা, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থের নাম কি? ক্রেবস চক্র, মনে আছে যে ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যে পদার্থটা উৎপন্ন হয় সেটার নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড
দেখো তো কোথাও মিলতেছে কিনা মুহিম, মিলছে না? আচ্ছা, শেষ। থ্যাংক ইউ। আসো, এই যে আর কয়েকটা বাচ্চা কাচ্চা আছে বহু কষ্ট করে এত গভীর রাত পর্যন্ত দেখতেছে। বলো, তোমরা কি আজকে ক্লাসে কিছু পাইছো? তোমরা যারা এই ওয়ান শটটা শেষ পর্যন্ত করছো তাদের জন্য একটু বলে রাখি, তোমরা অবশ্যই বায়োলজি হেটার্সে গিয়ে, ইউটিউব চ্যানেলে গিয়ে উদ্ভিদ শারীরতত্ত্ব পূর্ণাঙ্গ প্লেলিস্টটা ফার্স্ট টু লাস্ট দেখে ফেলবে। একটু সময় নিয়ে, যে আজকে একদিন শুধু আমি এই চ্যাপ্টারটাই দেখবো। তাহলে দেখবা যে এই চ্যাপ্টারে যত প্রশ্ন যত কিছু আছে সব কিছু তুমি সলভ করতে পারবা। এই যে জিনিসগুলো পড়ালাম এগুলো তোমার কাছে ডাল ভাত লাগবে, বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস ওই ক্লাসগুলোর মধ্যে আছে। তো আশা করছি তোমাদের কোনো ধরনের ইস্যু হবে না, তোমরা অনেক কিছু শিখতে পারছো, সামনে অনেক শিখতে পারবা। আর এইরকম করে যদি না আসো স্টুডেন্ট, আমি কিন্তু আমার ওয়ান শট বন্ধ করে দেবো। হ্যাঁ, ওয়ান শট বন্ধ করে দেবো। থ্যাংক ইউ সবাইকে। কারণ টাকা দিয়ে অনেক স্টুডেন্ট আসে, টাকা ছাড়া কেউ পড়তে চায় না, ফ্রি কোর্স গ্রহণও করতে চায় না। এটা আমাদের জন্য খুব খারাপ লাগার একটা জিনিস। থ্যাংক ইউ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।